Training DevOps Engineer Master Class. Today, class number 6, Dockerize a web application. There are 6 parts in this class. Part 1, prepare Docker host server. Set up Linux dev environment in a cloud VPS server. This is the lesson. Another lesson is connect and log in Linux server. Install and configure Docker engine. Install Docker Compose. This is part 1, prepare Docker host server. Part 2, prepare front end. Create project directory, create a sample React, Node.js, Express web application, install packages, test application locally, Dockerize React frontend. এখানে পার্ট 2 তে এই কয়েকটা লেসনস আছে। মূলত আজকের যে ক্লাসের যে বিষয়টা সেটা হচ্ছে ডকারাইজ ওয়েব অ্যাপ্লিকেশন। এখন ডকারাইজ ওয়েব অ্যাপ্লিকেশনের মধ্যে মানে যে কয়টা পার্ট থাকে মানে ফ্রন্ট এন্ড ব্যাক এন্ড বা ডেটাবেসে তো ডকারাইজ হয় না, ডেটা মানে সেটা আমরা ইন্টারনেট থেকে ডাউনলোড করে মানে ইমেজ ডাউনলোড করে সেখান থেকে নিয়ে নিই, ওটা কোনো ডকারাইজ করতে হয় না। ফ্রন্ট এন্ড এবং ব্যাক এন্ডে শুধু ডকারাইজ করতে হয়। মূলত এই যে ডকারাইজ রিয়াক্ট ফ্রন্ট এন্ড এবং এখানে আছে ডকারাইজ ব্যাক এন্ড, এটি মূলত পার্ট। বাট আজকে একটা কমপ্লিট ডকারাইজ ওয়েব অ্যাপ্লিকেশন ডেপ্লয়মেন্ট করতে হবে, ডকারের মধ্যে সেই এনভায়রনমেন্টটা ক্রিয়েট করে সেটা করতে হবে, কমপ্লিট একটা প্রজেক্ট। ঠিক আছে, এই পর্যন্ত যতগুলো ক্লাস হয়েছে এর ভিতরে এইটা দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ক্লাস। ঠিক আছে, তো পার্ট 2 প্রিপেয়ার ফ্রন্ট এন্ড, এটা আমরা দেখাবো যে ডকারাইজ রিয়াক্ট ফ্রন্ট এন্ড, এটা তো শেষ হলো এখানে। এরপরে পার্ট 3 প্রিপেয়ার ব্যাক এন্ড, ক্রিয়েট ব্যাক এন্ড ইউজিং নোড.জেএস প্লাস এক্সপ্রেস। আমরা একটা ব্যাক এন্ড তৈরি করবো যেখানে নোড.জেএস এবং এক্সপ্রেস দিয়ে ক্রিয়েট এক্সপ্রেস সার্ভার, আপডেট ব্যাকএন্ড প্যাকেজ জেসন, সেখানে কিছু আপডেট করতে হবে, এবং ডকারাইজ ব্যাকএন্ড, এটা হলো ব্যাকএন্ডকে ডকারাইজ করা। মূলত এই দুইটাই হলো মূল টপিকস কিভাবে ডকারাইজ করা হয়। ঠিক আছে, এরপরে পার্ট 4 প্রিপেয়ার ডেটাবেস প্রিপেয়ার করা, ক্রিয়েট মাইসিকিউএল ডাটাবেস। একটা আমরা মাইসিকিউএল ডাটাবেস নেব, সেখানে আমরা ই করবো মানে আপডেট করবো আর কি, ইনসার্ট আপডেট এগুলো ডাটাবেস এগুলো করবো, মডিফাই রিয়াক্ট ফ্রন্ট এন্ড। ঠিক আছে, তো এইটা ফ্রন্ট এন্ডের পার্ট, এখানে এটা নিতে পারি আমরা, কপি করে ওখানে নিতে পারি, অথবা এখানে থাকুক, সমস্যা নেই, এটা এখানে থাকবে আর কি, ফ্রন্ট এন্ডের মধ্যে থাকবে ফ্রন্ট এন্ড। এরপর পার্ট 5 কন্টেইনার অর্কেস্ট্রেশন। ঠিক আছে, ডকার কম্পোজ কনফিগারেশন করতে হবে, বিল্ড ডকার কন্টেইনার করতে হবে, এরপরে অ্যাপ্লিকেশন রান করতে হবে, কন্টেইনার রান করা, এটি হচ্ছে অর্কেস্ট্রেশন পার্ট। ঠিক আছে, সবকিছু রেডি করার পরে মেইন কাজ হলো অর্কেস্ট্রেশন ম্যানেজমেন্ট, যেটা রান অ্যাপ্লিকেশন দেন চেক কন্টেইনারকে চেক করতে হবে। এরপরে পার্ট 6 টেস্ট অ্যাপ্লিকেশন, চেক ফ্রন্ট এন্ড অ্যাপ্লিকেশন, এটা আমরা চেক করবো মানে একদম শেষের দিকে, চেক ব্যাকএন্ড এপিআই। ঠিক আছে, এটা পার্ট 6 টেস্ট অ্যাপ্লিকেশন, এটা একদম শেষে। তাহলে এইগুলো আমাদের কমপ্লিট প্রজেক্ট আউটলুক টপিকস। ডকারাইজ এ ওয়েব অ্যাপ্লিকেশন, মূলত আমরা 3 টিয়ার ওয়েব অ্যাপ্লিকেশন ডকারাইজ করে যাচ্ছি। তো যেটা হলো, এখন আমরা প্রথমেই যাচ্ছি ক্লাস 6 ডকারাইজ ওয়েব অ্যাপ্লিকেশন, এটা সম্পর্কে একটু ওয়েব অ্যাপ্লিকেশন কি বা কিভাবে ডকার ওয়ার্কফ্লো তৈরি করতে হয় এই বিষয় সম্পর্কে একটু আমরা জানি। ওয়েব অ্যাপ্লিকেশনটাও জানি যে রিয়েল ওয়ার্ল্ড ওয়েব অ্যাপ্লিকেশন কেমন হয়, কি কি আর্কিটেকচার বা কি কি কম্পোনেন্ট থাকে, এই বিষয়গুলো সম্পর্কে একটু আগে ওভারভিউ নিয়ে নিই। ঠিক আছে, এরপরে আমরা ল্যাবে চলে যাব। দিস ইজ এ রিয়েল ওয়ার্ল্ড অ্যাপ্লিকেশন আর্কিটেকচার ওভারভিউ। এখানে সাধারণত যেগুলো পৃথিবীতে যত ওয়েব অ্যাপ্লিকেশন আছে, এটা হলো স্ট্যান্ডার্ড একটা আর্কিটেকচার, যেখানে ক্লায়েন্ট থাকবে এবং সার্ভার থাকবে। ক্লায়েন্ট সার্ভার আর্কিটেকচার, এটা ফ্রন্ট এন্ডে ক্লায়েন্ট আছে আর ফ্রন্ট এন্ডে ওয়েব সার্ভার। ওয়েব সার্ভার হলো যেখানে ফ্রন্ট এন্ড অ্যাপ্লিকেশনটা রান করে। ঠিক আছে, সেটা হচ্ছে ওয়েব সার্ভার। আর যেখানে ব্যাক এন্ড লজিক গুলো যেখানে রান করে প্রসেস হয়, সেটা হচ্ছে অ্যাপ্লিকেশন সার্ভার, এটাকে এপিআই বলা হয়, ব্যাক এন্ড এপিআই। ঠিক আছে, এইটাকে বলে। আর এটা হচ্ছে ফ্রন্ট এন্ড ওয়েব সার্ভার। ফ্রন্ট এন্ড অ্যাপ্লিকেশনটা এখানে রান করে, আর এটা মূলত ক্লায়েন্ট ব্রাউজারে যখন ক্লায়েন্ট এইচটিটিপি দিয়ে বা এইচটিটিপিএস দিয়ে রিকোয়েস্ট করে তখন সেটা এখানে যায়। বাট ব্যাকএন্ড প্রসেস কেন হয়, ব্যাকএন্ড এপিআই কেন হয়, ব্যাকএন্ড এপিআই এই জন্য করা হয়, এখানে বেশ কিছু ফাংশন লজিক এখানে করা হয়, থাকে, যেগুলো ব্যাকএন্ড ডাটাবেজের সাথে কানেক্ট করে, ডেটাকে রিট্রিভ করে নিয়ে আসে ফ্রন্ট এন্ডে, ফ্রন্ট এন্ড অ্যাপ্লিকেশনের মধ্যে এটাকে শো করে, প্রেজেন্ট করে। সো দিস ইজ রিয়েল ওয়ার্ল্ড অ্যাপ্লিকেশন আর্কিটেকচার। যারা সফটওয়্যার ইঞ্জিনিয়ার আছে, দে আর ভেরি ওয়েল নোন। ডকার ওয়ার্কফ্লো জানি আমরা, আমরা যেহেতু ডকারাইজ করবো একটা অ্যাপ্লিকেশনকে, সুতরাং আমাদের জানতে হবে ডকার ওয়ার্কফ্লোটা কেমন হয়, কিভাবে কাজ করে। দেখেন, ডকার ফাইল তৈরি করতে হবে আমাদের। ডকার ফাইল কেন তৈরি করতে হয়, লাস্ট ক্লাসে দেখিয়েছি যে ডকার ফাইল তৈরি করতে হয় সেখানে বিল করার ডকার ফাইল। ঠিক আছে, ডকার ফাইল তৈরি করতে হয়, ডকার ফাইল বিল করার পরে ডকার ইমেজ বিল হয় সেখানে, মানে ডকার ফাইল দিয়ে ডকার ইমেজটা বিল। ঠিক আছে, তো এখানে একটা দেখা যাচ্ছে যে ভার্চুয়াল মেশিন, এই ভার্চুয়াল মেশিন হলো ডকার হোস্ট, ধরে নেন এটা একটা ডকার হোস্ট। এখানে যখন আপনি ডকার ফাইল দিয়ে আপনি বিল করবেন,
তখন কিন্তু ডকার ইমেজ ক্রিয়েট হবে। যেমন আমরা গতকালকে দেখেছি, গত ক্লাসে দেখেছি যে ডকার ফাইল দিয়ে ডকার ইমেজ তৈরি করেছে। আবার কিছু কিছু ইমেজ আমরা ডকার হাব থেকেও নিয়েছি, আমরা তৈরি করি না, ঠিক আছে, বাট আমরা একটা দেখেছিলাম যে কাস্টম ইমেজ কিভাবে তৈরি করতে হয় ডকার। এখন এইটা একটা বিষয় যে এই ভার্চুয়াল মেশিন যেটা ডকার হোস্ট, সেখানে ডকার ইমেজ থাকে, ডকার কন্টেইনার থাকে, ডেভেলপমেন্ট পারপাস আপনি এখানে রাখতে পারেন। ধরেন ডকার হোস্ট মেশিনটা হলো একটা, একদিকে এটা ডেভেলপমেন্ট মেশিন আর একদিকে এটা প্রোডাকশন মেশিন ধরেই নেই। তাহলে সেক্ষেত্রে ডেভেলপমেন্টের জন্য যে আপনার ডকার ইমেজ বা ডকার কন্টেইনার হয় সেগুলো এখান থেকে রান করবেন। কিন্তু আপনি যখন এই প্রোডাকশনে কিছু ডেপ্লয় করবেন অথবা স্টেজিং এ কোনো কিছু ডেপ্লয় করবেন, ঠিক আছে, সেক্ষেত্রে সেটা ডকার হাবে কি করতে হয়, পুশ করতে হয়, ডকার হাবে যেতে হবে। তো মানে ইমেজ রিপোজিটরি যেটা আছে ডকারের, ওপেন সোর্স, এটা ওপেন সোর্স, সবাই এটা ইউজ করতে পারে। কারণ এখানে ফ্রি ভার্সন আছে এবং পেইড ভার্সন আছে। তো ডকার ইমেজটাকে আমরা ডকার হাবে পুশ করবো। পুশ করবো কিভাবে, আমরা এখানে সিএসিডি তৈরি করে অনেক সময়, ওই যে দেখি না আমাদের ইয়াতে এই ভিজুয়াল স্টুডিও কোড, মানে ডেভেলপমেন্ট মেশিনে যেভাবে থাকে ওখান থেকে যেভাবে ডকার ভাবে পুশ করতে হয় সিএসিডির মাধ্যমে, ওভাবে করতে হবে। গিটহাব অ্যাকশন দিয়েও করা যায়, ওটা আমরা পরে দেখবো। কিন্তু আজকে ম্যানুয়ালি আমরা দেখবো ডকার ভাবে আমরা পুশ করবো বা ডকার ভাবে করবো। এরপরে স্টেজিং এবং প্রোডাকশনে যে কোনো জায়গা থেকে আবার এখান থেকে স্টেজিং এ এটাকে করা হয়, ডাউনলোড করে এটাকে রান করা হয় এনভায়রনমেন্টে। মানে এইটা একটা সিম্পল, দিস ইজ ভেরি সিম্পল ডকার ওয়ার্কফ্লো, মানে বোঝার জন্য যে কিভাবে আপনার ডকার ইমেজ মানে প্রোডাকশন, স্টেজিং এবং ডেভেলপমেন্ট এনভায়রনমেন্টে কাজ করে। তো দেখেন পরবর্তীতে আরেকটা ওয়ার্কফ্লো হলো যে এখানে ইউজার আছে, ইউজার থেকে ডকার ফাইল, ইউজার কি করবে, ডকার ফাইল ক্রিয়েট করবে, ডেভেলপার ডকার ফাইল ক্রিয়েট করে ডকার ফাইল থেকে সেটা ডকার ইমেজ ক্রিয়েট করবে, মানে বিল্ড, ডকার ফাইল দিয়ে মূলত বিল্ড কমান্ড করে। ডকার ফাইল দিয়ে যেখানে ডকার ফাইলটা থাকবে সেখানেই বিল্ড কমান্ডটা দিতে হয়, সেই ডিরেক্টরিতে থেকে বিল্ড কমান্ড দিতে হয়, তাহলে কাজ করবে। অন্য ডিরেক্টরিতে যদি ডকার ফাইল থাকে আর আপনি যদি অন্য ডিরেক্টরি থেকে বিল্ড কমান্ড দেন তাহলে পাবে না, তাহলে কাজ করবে না। এটা হচ্ছে বিল্ড। বিল্ড করার পরে যেমন আমরা সোর্স কোড যখন বিল্ড করি, হ্যাঁ, অনেকগুলো কম্পাইলার ল্যাঙ্গুয়েজ আছে না, সেগুলো বিল্ড করতে হয়। যেমন ফর এক্সাম্পল আপনার সি শার্প, C#.NET, এই ধরনের ল্যাঙ্গুয়েজ যেগুলো আছে, অথবা জাভা, এগুলোকে বিল্ড করতে হয়। বিল্ড করার পরে এটা একটা আর্টিফ্যাক্ট তৈরি হয়, মানে ইএক্সি ফাইল হোক বা .jar ফাইল, সেটা তৈরি হওয়ার পরে সেটা আপনি সোর্স কোড হিসেবে আপনি ইয়ে করতে পারেন, মানে এই সোর্স কোড না, মানে ডেপ্লয় করতে পারবেন এটাকে এক্সিকিউটেবল ফাইল হিসেবে। ওরকমই ডকার ইমেজ এরকম বিল্ড করার পরে সেটা বিল্ড হওয়ার পরে এটাকে কন্টেইনারে সেটা হবে সেটা, ঠিক আছে, কন্টেইনার ক্রিয়েট করবে। মানে এটা আপনি যে কোনো ডেভেলপমেন্ট, গত ক্লাসে আমরা দেখেছি যে ইমেজটা ক্রিয়েট করে সেই ইমেজটাই সাথে সাথে আমরা কি করছি, আমরা এটাকে রান করছি। মাইনাস -d, মানে আহ, আপনার ব্যাকগ্রাউন্ডে, সেটাও মনে আছে নিশ্চয়ই আপনার, ওই যে কমান্ড ডকার রান -d, ঠিক আছে। এটা দেওয়ার পরে আমরা ইমেজটাও শেষে বলে দিই, একদম লাইনের শেষে পোর্ট বলে দিই, কোন পোর্টে সে করবে, ঠিক আছে, এগুলো বলে দিই। বলে দেওয়ার শেষে আমরা ইমেজ বলে দিই এবং সেটা কন্টেন্ট হিসেবে তখন রান করে এবং আমরা দেখি তখন ডকার পিএস কমান্ড দিয়ে আমরা দেখতে পাই। তো এইটা হলো ডকার ওয়ার্কফ্লো, ঠিক আছে। এখন আজকের যে প্রজেক্ট যেটা আছে সেই প্রজেক্টটা সম্পর্কে একটু ওভারভিউ দিই। যে 3 tier ডকার আর্কিটেকচার, আজকে আমাদের প্রজেক্টের নেম হলো 3 tier ওয়েব অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট ইন ডকার এনভায়রনমেন্ট। তো দেখেন বাম দিকে ইউজার আছে, এখানে কতগুলো ইউজার আছে, দে আর অ্যাকচুয়ালি পাবলিক ইউজার, হ্যাঁ, নট ডেভেলপার। তারা কি করে যে আম, এখানে এনজিএনএক্স নামে, এনজিএনএক্স দিয়ে একটা ওয়েব অ্যাপ্লিকেশন আছে, মানে এইটা ধরেন ডকার হোস্ট, এই যে বাম দিকে থেকে পুরো যে ইয়াটা আছে, বক্সটা আছে, হ্যাঁ, রেক্টাঙ্গেল যে বক্সটা আছে, এই বক্সটা পুরোটা ধরেন একটা হোস্ট, ডকার হোস্ট। কিভাবে ডকার হোস্ট হলো, কারণ আপনি যখন এটার ভিতরে ডকার ইঞ্জিন সেট আপ করবেন তখন এটা ডকার হোস্ট হয়ে যাবে। অর্থাৎ ডকারাইজ কোনো অ্যাপ্লিকেশনকে রান করতে করতে হলে যে ধরনের কম্পোনেন্ট দরকার, যেমন ডকার সেট আপ করতে হবে, ডকার ইঞ্জিন, সেটা থাকলেই ডকারাইজ অ্যাপ্লিকেশনকে হোস্ট করতে পারবে। সেই জন্য দিস ইজ কল্ড ডকার হোস্ট। এখন এই ডকার হোস্টের মধ্যে আপনি, আমরা দেখেছি না 3 tier আর্কিটেকচার, একটা হলো ফ্রন্ট এন্ড, আর একটা হলো ব্যাক এন্ড, একটা হলো ডেটাবেস, এটা তিনটে মিলিয়ে হয় 3 tier আর্কিটেকচার। এখন ফার্স্ট টিয়ার কোনটা, ফ্রন্ট এন্ড টিয়ার হলো এই ওয়েব সার্ভার, এটা হচ্ছে ফ্রন্ট এন্ড, ঠিক আছে। এখন ফ্রন্ট এন্ডের ভিতরে এনজিএনএক্স সেট আপ করে এটা ওয়েব সার্ভার হবে, সেটা ঠিক আছে। এবং সেটা, এবং আরেকটা আছে রিয়েক্ট, কারণ এখানে রিয়েক্ট চলবে, রিয়েক্ট কিন্তু 3000 পোর্ট, HTTP 80-তে চলবে এনজিএনএক্স, যেটা বাহির থেকে করবে, মানে ব্রাউজারে কানেক্ট হবে ইউজাররা 80 পোর্টে, কিন্তু 3000 পোর্টে কিন্তু কানেক্ট হবে না। 3000 পোর্ট হলো রিয়েক্টের জন্য, মানে ওখানে নোডের রান টাইম চলবে, ঠিক আছে, সেই জন্য এখানে 3000 পোর্ট ইউজ করা হচ্ছে রিয়েক্টের জন্য। তো মানে এটা হলো ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্ট কাজের জন্য, ঠিক আছে। তো আবার ব্যাক এন্ডে যেটা আছে, ব্যাক এন্ডে আমরা কি করবো, এক্সপ্রেস জেএস এবং নোড জেএস ইনস্টল করবো ব্যাক এন্ডে, ঠিক আছে। তো কি করে এই ফ্রন্ট এন্ড ব্যাক এন্ডের সাথে কমিউনিকেট করে,
সে রিকোয়েস্ট করে আবার সে রেসপন্স করে এখান থেকে, মানে এই হলো এক্সপ্রেস জেস নোড জেস, এটা হলো ব্যাকএন্ড এপিআই, 5000 পোর্টে চলবে এটা। ব্যাকএন্ড এপিআই এটা কি করে, আপনার ওই যে লজিক গুলোকে মানে প্রসেস করে, সফটওয়্যার লজিক, হ্যাঁ অ্যাপ্লিকেশন লজিক এখানে প্রসেস হয়। এরপরে আসে মঙ্গোডিবি, মানে ডেটাবেস, ডেটাগুলো তো রাখতে হবে। হ্যাঁ, যারা সফটওয়্যার ইঞ্জিনিয়ার না, যারা একেবারে ফ্রেশ, আমি আসলে মূলত তাদের মতন করে বোঝাচ্ছি। যারা এখানে ডেভেলপার আছেন নিশ্চয়ই এই বিষয়গুলো বোঝার দরকার নাই আর নতুন করে, কারণ এগুলো জানে যে ডেভেলপার যারা আছেন তাদের জন্য easy। এই যে মঙ্গোডিবি, মঙ্গোডিবি হলো ডেটাবেস, ঠিক আছে, সিকিউর ডেটাবেস, বাট 27017 এই পোর্টে চলে এটা। আর এইটা হলো এখানে ডেটাগুলো থাকে। ব্যাকএন্ড এপিআই কি করে, এটাকে এই ডেটা রিট্রিভ করে সে প্রেজেন্ট করে ফ্রন্ট এন্ডের কাছে। এইটা হলো কাজ, এখান থেকে নিয়ে সে এটাকে প্রসেস করে এখানে প্রেজেন্ট করে। হ্যাঁ, তো এই হলো 3 tier আর্কিটেকচার। আমরা আজকে এই 3 tier ওয়েব অ্যাপ্লিকেশন আর্কিটেকচার আমরা ডেপ্লয় করবো ডকার এনভায়রনমেন্টে, অর্থাৎ ডকার হোস্টে। সেটাই আমাদের আজকে প্রজেক্ট। এরপরে দেখেন যে ফ্রন্ট এন্ডে যখন মানে ব্রাউজার থেকে রিকোয়েস্ট আসছে, কোথা থেকে আসছে, ইউজার থেকে রিকোয়েস্ট আসছে, ব্রাউজার হয়ে ফ্রন্ট এন্ড সার্ভারে আসছে। ফ্রন্ট এন্ড সার্ভার তো বললাম একটু আগে যে রিয়াক্ট জেএস দিয়ে তৈরি করা। এবং এই ফ্রন্ট এন্ডের ওয়েব সার্ভার কি, ওয়েব সার্ভার হলো এনজিএনএস অথবা অ্যাপাচি বা আইএএস হতে পারে, ধরেন ফর এক্সাম্পল যে উইন্ডোজ বোঝে ভালো। তো দেখেন এখান থেকে আবার কি হলো, ব্যাক এন্ড এপিআই, যেটা আমরা ওই যে একটু আগে দেখলাম যে এক্সপ্রেস জেএস ফ্রেমওয়ার্ক দিয়ে নোড জেএস সার্ভার যেখানে ডেপ্লয় করা আছে, ব্যাক এন্ড এপিআই বা ব্যাক এন্ড অ্যাপ যেটাই বলেন, ঠিক আছে এইটা। এখন এটাও আমি এখানে নান করে দিই। আমি আমি আসলে অ্যাকচুয়ালি আই এম গোয়িং টু ড্র এ আর্কিটেকচার, মানে পিছনে যেটা করলাম, মানে আপনাদের আর্কিটেকচার করার একটা এক্সপিরিয়েন্স যাতে হয়, জাস্ট এটা করার জন্য এখানে আসা। তো আমি ইউজ করি বেশি লুসিড চার্ট, বাট দেয়ার আর মোর আদার টুল লাইক ড্র ডট আইও। এটা খুব ভালো। আমি অনেক সময় এক্সকেলেটর ইউজ করি ফর হাতে আঁকার জন্য, অনেক সময় হ্যাঁ লেখাও যায় সেখানে। তো দেখেন এখানে আমি এটাকে নান করে দিলাম আর এটাকে ব্যাকএন্ড এপিআই দিয়ে করলাম। তো ব্যাকএন্ড এপিআই পর্যন্ত আসলাম। এখন কি করতে হবে, আমাদের একটা ডাটাবেস সার্ভার নিতে হবে। হ্যাঁ, তো সেই ডাটাবেস সার্ভারটা নিই। ডাটাবেস সার্ভার না, ডাটাবেস, এই যে ডাটাবেস। এটাকে আমি যদি এখানে কি করি এবং দেখেন যে এটাকে কিভাবে সমান করা যায়, একদম সমান হয়ে গেল, অথবা ছোট হয়ে গেছে। আমি ছোট করার যখন এতটুকুই করি। এখন এটাকে আমি যদি ড্রয়িং করি, এই এটাকে করার পরে এখানে আমি কি করব, 3 দিব আর এখানে এটাকে নাম দিব। এই এই যে রিয়েল ওয়ার্ল্ড অ্যাপ্লিকেশন আর্কিটেকচার ওভারভিউ, সেটা আমি একটু ড্রয়িং করে দেখিয়ে দিলাম এখানে। হ্যাঁ, টেক্সট নিয়ে এখানে আমি একটা লেভেল নিলাম, নাম দিলাম কি, যে 3 tier ওয়েব ওয়েব অ্যাপ্লিকেশন আর্কিটিসিএস পিইউআর, 3 tier ওয়েব অ্যাপ্লিকেশন আর্কিটেকচার। এইটা হলো আমাদের আজকের প্রজেক্ট। বাট এই ডাটাবেসের সাথে কানেক্ট হবে। এই যে দুইটা ফ্রন্ট এন্ড ব্যাক এন্ড এইভাবে রাখি, তাহলে আমরা একটা কি করবো, ডকার হোস্ট, এখানে ডকার হোস্ট, এইটা একটা ডকার হোস্ট। এবং এইটাকে আমি যদি ইয়ে করি, এটাকে ফিল্ডটাকে নান করে দিই, এই দেখেন ফিল্ড কালারটাকে নান করে দিই। ফিল্ড কালারটাকে নান করে দিলে এটা চলে আসছে। তো পুরোটা কি, পুরোটা হলো একটা ডকার হোস্ট। আমরা এটা কপি করে যদি এখানে নিয়ে আসি, হ্যাঁ এখানে নিয়ে এসে এটাকে লিখি ডকার হোস্ট, হ্যাঁ ডকার হোস্ট, পুরোটা একটা কম্পিউটার। তো যেহেতু আমাদের একটা কি করতে হবে, প্রজেক্টে শুরুতেই একটা ডোকার হোস্ট করতে হবে। আমাদের এই দুইটা বিষয় কিছু করার নেই, কারণ ইউজার যে কোনো কেউ হতে পারে, আপনি হতে পারেন, আমি হতে পারি, ব্রাউজার সবার কাছে গুগল ক্রোম আছে। কিন্তু আমাদের ডেভেলপ করতে হবে অ্যাপ্লিকেশন, এই ফ্রন্ট এন্ড ওয়েব সার্ভার তৈরি করতে হবে, ব্যাক এন্ড সার্ভার তৈরি করতে হবে এবং ডেটাবেস তৈরি করতে হবে। এবং সেটা করতে হবে কি, এই ডকার হোস্টের মধ্যে আমরা করবো। তাহলে ডকার হোস্ট তৈরি করবো কি, লিনাক্স উইন্ডোজেও ডকার হোস্ট তৈরি করতে পারেন। সেক্ষেত্রে ডকার ডেস্কটপ সেট আপ করা থাকতে হবে আপনার কম্পিউটার, উইন্ডোজ যদি করে। আর লিনাক্সে করলে ডকার ইঞ্জিনটাকে ডাউনলোড করতে, গতকালকে যেভাবে আমরা গত ক্লাসে যেভাবে দেখিয়েছিলাম ডকার ইঞ্জিন। তো আজকের প্রজেক্টটা আমরা একটু শুরু করে নিই। এইটা হলো এখানকার আর্কিটেকচার। পার্ট 1, প্রিপেয়ার ডকার হোস্ট সার্ভার। তো সেট আপ লিনাক্স এনভায়রনমেন্ট ইন এ ক্লাউড বিপিএস সার্ভার, এই হলো পার্ট 1, আমরা শুরু করতেছি। সেট আপ লিনাক্স ডেভ এনভায়রনমেন্ট ইন এ ক্লাউড বিপিএস সার্ভার, সেটা আমরা এখন শুরু করতেছি পার্ট 1 এর এইটা থেকে। তাহলে চলুন যাই, যে আমি আসি কোথায় সেটা দেখে নিই। সিঙ্গাপুরে আছি আমি, এডাব্লিউএস ক্লাউডের একটা ভার্চুয়াল মেশিন ইউজ করতেছি, যেভাবে ডিজিটাল ওশানের ড্রপলেট, যারা যারা ডিজিটাল ওশান ইউজ করে সেখানে ড্রপলেট আছে। আর এডাব্লিউএস ক্লাউড কম্পিউটিং প্ল্যাটফর্মে সেটা হলো EC2 ইনস্ট্যান্স। তো আমি দেখেন ইনস্ট্যান্স রানিং, এখানে গেলাম, নো ম্যাচিং ইনস্ট্যান্সেস ফাউন্ড। তো কি করবো, গোয়িং টু ক্রিয়েট এ নিউ ইনস্ট্যান্স, লঞ্চ এ নিউ ইনস্ট্যান্স হিয়ার, ঠিক আছে। সেটা আমরা খুব তাড়াতাড়ি করে নেই। লিনাক্স সার্ভার, লিনাক্স সার্ভার নিয়ে নাম দেবো লিনাক্স সার্ভার, এবং উবুন্টু নিব এখান থেকে ডেফিনেটলি। আমাদের সবগুলো ক্লাস উবুন্টু দিয়েই করবো আমরা। উবুন্টু সার্ভার এখান থেকে 24.04 LTE যেটা নিয়ে নেবো এবং কনফার্ম করতেছি, ঠিক আছে। কনফার্ম চেঞ্জ, যা যা আমরা চেঞ্জ করলাম। হ্যাঁ, এখানে আর্কিটেকচার নেবো 64 বিট আর্কিটেকচার, ঠিক আছে। আর এখান থেকে আমরা নিব P3.small, ঠিক আছে, 2 CPU 2 GB মেমোরি, এইটা নিয়ে নেব। আর কি পেয়ার যেটা আমরা এর আগে করেছি আপনারা জানেন, ডেভঅপস ব্যাস, ডেভঅপস
ভিতরে আমরা করছিলাম কি, উই অলরেডি ক্রিয়েটেড টু পাবলিক সাবনেটস, ঠিক আছে। আমি অবশ্যই ডেফিনেটলি পাবলিক সাবনেট নিব, প্রায় টু, একটা প্রাইভেট সাবনেট, একটা পাবলিক সাবনেট নিয়েছিলাম। তো আমরা ডেভঅপস ব্যাস বিপিসি এইটা নিয়ে নিচ্ছি। তো দেখেন, এরপরে অটো অ্যাসাইন পাবলিক আইপি, এইটা এখানে থাকতে হবে, যেহেতু আমি পাবলিকলি অ্যাক্সেস করতে চাচ্ছি দিস সার্ভার ফ্রম মাই কম্পিউটার। হ্যাঁ, তো এখানে কি করতে, ফায়ারওয়াল সিকিউরিটি গ্রুপ দিয়ে দিতে হবে, যেটা আমরা ওই অলরেডি দিতে সিকিউরিটি গ্রুপ ডেভঅপস ব্যাস 14 সবকিছু উই হ্যাভ সিলেক্টেড এভরিথিং অ্যাজ ইউজুয়াল। এখন এন কনফিগার স্টোরেজ কি 20 নিয়ে নিই, 15 নিলেও কাজ করবে, নো প্রবলেম, নো ইস্যুস, ওকে। তো দেখেন সবকিছু করার পরে লঞ্চ ইনস্ট্যান্স দেবো। লঞ্চ ইনস্ট্যান্স দেওয়ার সাথে সাথে এটা কি হবে, এটা লঞ্চ হলো। ইনস্ট্যান্সে গিয়ে এখানে আমরা একটা রিফ্রেশ দেই, দেখি স্ট্যাটাস চেক এনাবেল কি। হ্যাঁ, এটা এনাবেল হয়ে গেছে। তো আমরা কি করলাম, এখানে যদি আমরা আমাদের এটাতে যাই যে সেট আপ লিনাক্স ডেভ এনভায়রনমেন্ট ইন ক্লাউড ভিপিএস, ঠিক আছে, এটা আমরা করলাম। উই হ্যাভ সাকসেসফুলি কমপ্লিটেড দিস লেসন, সেট আপ লিনাক্স ডেভ এনভায়রনমেন্ট। এখন উই হ্যাভ টু ডু কানেক্ট অ্যান্ড লগ ইন লিনাক্স সার্ভার, এইটা আমরা করবো। কিভাবে কানেক্ট করতে হয় সেটা আমরা জানি, এবং আমরা এর আগে দেখছি, আমরা মোবাইল এক্সট্রাম দিয়ে সেটা আমরা করব। তো মোবাইল এক্সট্রাম থেকে কি করতে হবে, একটা সেশন আমাদের স্টপ করতে হবে। সেই সেশনটা হলো এখান থেকে সেশন, সেশনে গিয়ে আমি এখান থেকে কপি করবো পাবলিক আইপি4 অ্যাড্রেস। এরপরে এখানে সেশনে গিয়ে আমি রিমোট হোস্টের জায়গাটা দিব, এবং ডেফিনেটলি এটা উবুন্টু সার্ভার বাই ডিফল্ট, এটা সবাই জানবেন। হ্যাঁ, এটা ডিফল্ট ইউজার উবুন্টু অপারেটিং সিস্টেম, এবং ইউজ প্রাইভেট কি এখান থেকে নিতে হবে, কোনটা আমাদের যেটা দেয়া আছে ডেভঅপস ব্যাশ 14 কিপিয়ার ডট পিইএন, ঠিক আছে। পিএম দিয়ে এটাকে আমরা কি করবো, অথেন্টিকেটিং উইথ পাবলিক কি ইম্পোর্টেড ওপেন এসএসএস কি। আমরা এটা ক্লিয়ার করি, এটা পড়ার দরকার নাই। এখন আমরা উবুন্টু হোম ডিরেক্টরিতে আসি, কোথায় আছে, হোম ডিরেক্টরিতে আসি, হোম উবুন্টু এখানে। তো আমরা কি করলাম, আমাদের যদি এই লেসনে যাই, ক্লাস 6 লেসন নাম্বার 2, হ্যাঁ, কানেক্ট অ্যান্ড লগ ইন লিনাক্স, এটা আমাদের কমপ্লিট। ইনস্টল অ্যান্ড কনফিগার ডকার ইঞ্জিন, এইটা আমরা করবো। তাহলে এইটা করতে হলে কখনো যদি নতুন কোনো উবুন্টু মেশিন হয় অথবা কোনো কম্পিউটার হয়, লিনাক্স কম্পিউটার, সেটাকে প্রথমে কি করতে হয়, প্যাকেজ আপডেট করতে হয়। সেই প্যাকেজ আপডেট করার জন্য যে কমান্ডটা দিতে হবে, সেই কমান্ডটা হলো আপনার সুডো এপিটি আপডেট। এটা দিব, একটু ওয়েট করি আমরা। এটা হয়ে গেল, আমরা আপডেট কমান্ডটা ক্লিয়ার করলাম। তো আরেকটা কমান্ড আছে সুডো এপিটি, এগুলো একটু লিখে নেবেন, নোট করে নেবেন, কারণ এগুলো আপনাদের সবসময় দরকার হবে। আপগ্রেড -y, এই কমান্ডটা দেবেন। যখন আপগ্রেড হয়ে যাবে তখন আমরা কি করব, ডকার ইঞ্জিন সেট আপ করবো। ডকার ইঞ্জিন সেট আপ করে আমাদের তিনটা জিনিস করতে হবে, ডকার হোস্ট তৈরি করতে হলে ডকার ইঞ্জিন সেট আপ করতে হবে, আর ডকার কম্পোজার এখানে লাগবে ফর অ্যাপ্লিকেশন, মানে ওই অ্যাপ্লিকেশনটা ডকার কম্পোজ থাকতে হবে আর কি, এটা অ্যাপ্লিকেশন রিকোয়ারমেন্ট, ডকার কম্পোজ। আর সেটা করবো কি, যেহেতু এখানে একটা ব্যাক এন্ড অ্যাপ্লিকেশন থাকবে এটার ভিতরে, কারণ আমরা বলেছি না যে একটা ডকার হোস্ট মেশিনের মধ্যে ফ্রন্ট এন্ড ব্যাক এন্ড এবং ডেটাবেস তৈরি করবো। তো ব্যাক এন্ড যেটা, সেটা একটা রিকোয়ারমেন্ট আছে নোড জেএস, আমরা দেখেছিলাম মাঝে যেটা, হ্যাঁ, নোড জেএস। তো নোড জেএস এর জন্য আমরা নোড সার্ভার আমাদের কি করতে হবে, ইনস্টল করা লাগবে। তাহলে এই তিনটে জিনিস যখন আমাদের রেডি হবে, তখন আমাদের উই হ্যাভ প্রিপেয়ার্ড আওয়ার ডকার হোস্ট মেশিন। তো ঠিক আছে, আমাদের কি হলো যে শুধু এপিটি আপগ্রেড -y, প্যাকেজ আপডেট এবং আপগ্রেড করাটা আমাদের কমপ্লিট হয়। আমরা কি করবো, এটাকে ক্লিয়ার করে বের হয়ে যাবো, এবং হোয়াট এভার উই আর ডুইং উইদিন দ্য উবুন্টু হোম ডিরেক্টরি, ঠিক আছে। তো এখন আমরা কি করব, আমাদের তিনটে বিষয় করতে হবে। আমি যদি এক্সক্যালিবার একটু ওপেন করি, এক্সক্যালিবার আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, এক্সক্যালিবার। তো এক্সক্যালিবারে যেটা করতে হবে যে এখানে যদি আমি লিখি যে প্রিপেয়ার ডকার হোস্ট, ঠিক আছে, এই যে ডকার হোস্ট প্রিপেয়ার করতে গেলে, আমি যদি ডকার হোস্ট প্রিপেয়ার করি, তাহলে আমাকে কি কি জিনিস লাগবে। এক নম্বরে লাগবে হলো ইনস্টল ডকার ইঞ্জিন, ঠিক আছে। 2 নম্বর লাগবে, 1 নম্বর মানে একই যদি দিই, এক আর এটা হলো 2। আরেকটা হলো ইনস্টল ইনস্টল নোড সার্ভার, নোড সার্ভার। আরেকটা হলো 3 নম্বর, ইনস্টল ইনস্টল ডকার কম্পোজ। এখানে এই প্রিপেয়ার ডকার হোস্ট করতে হলে আমার এই তিনটে জিনিস লাগবে, ইনস্টল ডকার ইঞ্জিন, ইনস্টল নোড সার্ভার এবং ইনস্টল ডকার কম্পোজ। তাহলে এই তিনটে জিনিস আমরা এখন একটা একটা করে ইনস্টল করি, যেটা এখানেও আমাদের বলা নাই। ইনস্টল ডকার কনফিগার, আমরা মূলত এখানে এই জিনিসগুলো লেখা আছে, ইনস্টল অ্যান্ড কনফিগার ডকার ইঞ্জিন এবং ইনস্টল ডকার কম্পোজ, ওকে। তো ঠিক আছে, যদি আমরা একটা কাজ করতে পারি, আমরা নোট জেস ইনস্টল করতে পারি। এই যে নোট জেসটা 1 নম্বরে ধরি, এটাকে আগে করি আমাদের, আর 2 নম্বরে করবো হলো, হ্যাঁ, ডকার যে দুইটা আছে, এই দুইটা ডকার রিলেটেড। তো তো এই দুইটা একেবারে শেষে করি, তাহলে আপনাদের বুঝতে মানে ফ্লোটা ঠিক থাকবে, ঠিক আছে। ডকার ইঞ্জিন, ডকার কম্পোজ। আর প্রথমে হলো নোট সার্ভার, তাহলে নোট সার্ভারটা আমরা আগে করে নিই। দেখেন পিডব্লিউডি দেখি, আমি আসি হোম উবুন্টুতে আসি। উই আই ডু নট হ্যাভ এনি ওনারশিপ পারমিশন রেস্ট্রিকশন ফর দিস ফোল্ডার। আপনি যদি অন্য ড্রাইভে করেন তাহলে সুডো দিয়ে করতে হবে। এখানে ইউ ডু নট নিড টু ইউজ এনি সুডো,
শুধু ইউজ করার দরকার নেই, যার কারণে এটা আমি এখানেই করি আর কি, জাস্ট ফর সিম্পলিসিটি। এখন দেখেন যে নোট.জেএস এর 22 ভার্সন ইউজ করবো, দ্যাটস ওয়াই উই উই হ্যাভ টু ডাউনলোড কার্ল। কার্ল দিয়ে কি করব? কার্ল দিয়ে আমরা নোট.জেএস প্যাকেজ ডাউনলোড করবো। আমার এখানে কার্ল নাই তো। আপনি যদি দেখেন, আমি কার্ল -f SSL এটা আমি ডাউনলোড করার চেষ্টা করি, HTTPS দিয়ে দিতে হবে। তারপরে আমি ডেপ নোট সোর্স থেকে নিতে হবে, SURC notessource.com/setup_22.x এই নামে আসে। এরপর এটাকে পাইপ দিয়ে sudo ই ব্যাশ এইভাবে দিলাম। দেখেন যে কি বলছে, ইনস্টলিং প্রিরিকুইজিট। কাল আসে এটার ভিতরে, কাল আসে, যার কারণে মানে এই প্রিরিকুইজিট ইনস্টল হচ্ছে অলরেডি, ইনস্টলিং প্রিরিকুইজিট। তো কার্ল কমান্ড দিয়ে এটা কিন্তু ডাউনলোড হচ্ছে। অর্থাৎ কি ডাউনলোড হচ্ছে? setup_22.x। এটা কি নোড সোর্স থেকে নোট.জেএস এর যে নোট সার্ভার, যেটা setup_22.x। এক্স মানে কি? এক্স মানে হলো যে এক্স 22 ডট সামথিং, এরকম একটা ভার্সন এখানে ডাউনলোড হচ্ছে। এইটা যখন ডাউনলোড হয়ে যাবে তখন আমরা কি করব? সেটাকে ইনস্টল করব। দেখেন সেটা কিন্তু ইনস্টল হচ্ছে। তো আমাদের কার্ল ইনস্টল করার দরকার নাই, যেহেতু এটার ভিতরে এই উবুন্টু সার্ভার যেটা, এটার ভিতরে কার্ল অলরেডি আছে। সুতরাং এই প্যাকেজটা নতুন করে ইনস্টল করার দরকার নেই। আমি কি করলাম? কার্ল দিয়ে এই যখন এইটা দিলাম, এই কমেন্টটা দিলাম, তখন সে অটোমেটিকলি এই নোট সার্ভার setup_22 এটা ডাউনলোড হচ্ছে, ডাউনলোড হবে। যাই হোক, আমি এটাকে sudo apt install -y node.js, সে কি করবে? ডাইরেক্ট 22 ইনস্টল আনপ্যাকিং করার চেষ্টা করছে। 22 যদি পায় তাহলে ঠিক আছে, আমরা বিকজ we want to use 22 নোড ভার্সন, নোড সার্ভার। ঠিক আছে, তো আমরা নোড সার্ভার যেটা সেটা ইনস্টল করলাম। কিভাবে করলাম? আগে প্যাকেজটাকে ডাউনলোড করলাম, তারপরে sudo apt install -y node.js, এই node.js ইনস্টল করলাম। আর আগের যে কমান্ডটা সেটাও একটু দেখে নিন, আগে কি কমান্ডটা দিয়ে আমরা ডাউনলোড করলাম। এই কার্ল দিয়ে আমরা setup_22 এটাকে ডাউনলোড করলাম। তারপরে এটাকে ইনস্টল করি, সেম একই জিনিস, সেখানে ডিফারেন্ট কিছু নেই। ওই প্রসেসটা জানলে, উইন্ডোজ জানলে লিনাক্সেও কাজ করা সম্ভব, ডিফিকাল্ট কিছু। এরপর আসলে দেখেন, আমরা যে নোড ইনস্টল করলাম আমরা ক্লিয়ার করে নেই। এখন নোডের যে ভার্সন যেটা, সেটা চেক করবেন কিভাবে? নোড-vd দেখেন, ভার্সন 22.23.1, এইটা হচ্ছে আমাদের নোডের ভার্সন। কিন্তু নোড ইনস্টল হলে কিন্তু npm ইনস্টল হয়, npm নোড প্যাকেজ ম্যানেজার, npm বলে ওটাকে। যারা এখানে সফটওয়্যার ইঞ্জিনিয়ার আছেন এবং যারা রিয়াক্ট এবং নোডে কাজ করে থাকেন, এক্সপ্রেস জেএস, তারা জানেন যে npmটা কি, নোড প্যাকেজ ম্যানেজার। তাহলে এনপিএম ভার্সনটা চেক করতে হলে এইভাবে দেখতে হবে, এনপিএম হলো 10। তাহলে আমাদের কি হলো? আমাদের যে এইখানে আমাদের প্রিরিকুইজিট ইনস্টল নোট সার্ভার, প্রিপেয়ার ডকার হোস্ট রেডি করতে হলে আমাদের ইনস্টল নোট সার্ভার, এটা আমাদের কমপ্লিট হবে। এরপরে ইনস্টল ডকার ইঞ্জিন এবং ডকার কম্পোজ, এটা এখানে আছে আমাদের। আমরা যদি এইখানে যাই যে প্রিপেয়ার ইনস্টল অ্যান্ড কনফিগার ডকার ইঞ্জিন ইনস্টল, এখানে আমাদের আরেকটা জিনিস লিখতে হবে তাহলে। হ্যাঁ, একটা মিসিং আছে, ইনস্টল নোট সার্ভার, এটা লিখে নিই, এটা মিসিং আছে, এই জিনিসটা তো আমরা করলাম। ইনস্টল এন্ড কনফিগার ডকার ইঞ্জিন এইটা আমরা করবো, তারপর ডকার কম্পোজ করবো, তারপরে আমাদের পার্ট 1টা কমপ্লিট হবে। দেখেন তাহলে এটা কিভাবে করতে হয়, যে ডকার ইঞ্জিন আমরা গতকাল করেছি, যে sudo apt install, এই পর্যন্ত তো আপনারা জানেন, ইনস্টল, তারপরে docker.io দিতে হবে, ঠিক আছে, তারপর y-y, এটা দেওয়ার সাথে সাথে কি হবে? সে ডকার ইঞ্জিনটা ডাউনলোড হয়ে যাবে এবং ডাউনলোড হওয়ার সাথে সাথে ইনস্টল হয়ে যাবে সেখানে। ঠিক আছে, যেহেতু ইনস্টল কমান্ড দিয়েছি আমরা, সো হ্যাঁ, ইট ইজ অলরেডি ইনস্টল। হ্যাঁ, সো আমরা দেখি এটার ভার্সনটা কি, DOC কি ইয়ার হাইফেন ভার্সন। এই তাহলে দেখেন ডকার ভার্সন কি, আমরা 29 পেলাম, বিল 29। এটা হচ্ছে ডকার ভার্সন। এটা অ্যাক্টিভ আছে কিনা সেটা চেক করা যায়, sudo systemctl, হ্যাঁ, স্ট্যাটাস ডকার, এটা রানিংই আছে, এটা স্টার্ট করার কিছুই নাই, কন্ট্রোল-C দি। ওকে, এটা স্টার্ট করার জন্য তবে এনাবেল করতে পারেন, এই যে এখানে স্ট্যাটাসের জায়গায়, ডকারের জায়গায় স্ট্যাটাসে এনাবেল লাগবে, এনাবেল লিখলে এটা এনাবেল হয়ে যাবে, যাতে করে নেক্সট রিবুটের পরে বা নেক্সট সিস্টেম স্টপ থাকতে পারে, স্টার্ট হলে ওইটা অটোমেটিকলি করে, রান করে। তো এইটা আমরা করলাম। হ্যাঁ, আপনার স্ট্যাটাসও চেক করলাম, এনাবেলও করলাম, স্টার্ট তো দরকার নাই। এখন কি করবেন? যে এই যে উবুন্টু ইউজারকে আপনার করতে হবে, মানে ডকার গ্রুপে অ্যাড করা লাগবে, সেক্ষেত্রে সেটা পারমিশনটা হলো sudo ইউজার মোড চেঞ্জ করতে হবে। এই ইউজারের মোড চেঞ্জ করতে হবে। কোন ইউজারের মোড চেঞ্জ করতে হবে? উবুন্টু ইউজার মোড চেঞ্জ করতে হবে, সুডো ইউজার মোড। আমরা গত ক্লাস এটা দেখিয়েছিলাম যে -append, A ফর অ্যাপেন্ড, G ফর গ্রুপ। এখন কোন গ্রুপের মধ্যে? ডকার গ্রুপের মধ্যে নিতে হবে। ঠিক আছে, কোন ইউজারকে? কারেন্ট ইউজার। আপনি এখন আছেন কোন গ্রুপে? মানে উবুন্টু লিখে দিলেও পারেন, কিন্তু আমি না লিখে কি করব, সমস্ত যারা যারা লগ ইন করবে এই কম্পিউটারে, তারা যাতে পায়, তার কারণে এই ভেরিয়েবল ইউজ করতেছে, $ইউজার। ঠিক আছে, এরপর এন্টার দেবো। এখন কি করবো? আমরা সাথে সাথে এটাকে করবো, মানে ডুপ্লিকেট ট্যাবে যাবো, বিকজ উই নিড সিস্টেম লগ ইন অ্যান্ড লগ আউট। হ্যাঁ, আদারওয়াইজ ইট উইল নট ওয়ার্ক, রাইট?
আমরা জানি সেটা। তো আমরা পিডব্লিউডি দিয়ে দেখি কোথায় আছে এই মুহূর্তে। আমরা উবুন্টু হোম ডিরেক্টরিতে আছি, এখানেই উই উইল ডু এভরিথিং হিয়ার ইন দিস হোম উবুন্টু ফোল্ডার। ওকে, তো আমাদের কি হলো, আমরা ডকার ইঞ্জিনটা সেট আপ করলাম, এখানে কনফিগার করলাম ইউজার। তো এটা হয়ে গেছে ইনস্টল অ্যান্ড কনফিগার ডকার ইঞ্জিন, এটা আমরা করলাম। এখন আমরা কম্পোজ করবো, ডকার কম্পোজ করবো। কারণ কি ডকার কম্পোজ করতে হবে, বিকজ অফ আমাদের ওই যে ডকার কম্পোজ দিয়ে আমরা কিন্তু মাল্টিপল, গতকালকে দেখেছি আমরা যে মাল্টিপল কন্টেইনার কিভাবে রান করে একসাথে, সেটা হচ্ছে ডকার কম্পোজার। এইটাই হলো অর্কেস্ট্রেশন। মানে আমরা কুবারনেটিসে যেমন আমরা ডেপ্লয়মেন্ট সার্ভিস এগুলো আলাদা আলাদা করে ইয়ামেল ফাইল ডেপ্লয় করি, বাট এখানে ডকার কম্পোজ দিয়ে একসাথে করতে হয়। এইটা হচ্ছে মেইন অর্কেস্ট্রেশন টুল ফর ডকার রান টাইম এনভায়রনমেন্ট আর ডকার এনভায়রনমেন্ট। ঠিক আছে, তো ডকার কম্পোজটা এখন ইনস্টল করি, দিস ইজ মাস্ট, মানে ম্যান্ডেটরি ফর ডকার রান টাইম। ঠিক আছে, তো এটা কিভাবে করতে হয়, সুডো এপিটি ইনস্টল ডকার কম্পোজ, ডকার কম্পোজ এইটা দিব। ডকার কম্পোজ এখন ইনস্টল হচ্ছে, ক্যাপিটাল ওয়াই দিব আমরা, হয়ে যাচ্ছে এই একটা কমান্ডই ডকার কম্পোজ ইনস্টল হয়ে যাবে। এই ডকার কম্পোজের ভাষণ হলো হয়ে যাচ্ছে এই একটা কমান্ডই ডকার কম্পোজ ইনস্টল হয়ে যাবে। এই ডকার কম্পোজের ভাষণ হলো এইটা, আপনার 1.292 এইটা আসছে। ঠিক আছে, এইটা হচ্ছে ডকার কম্পোজের ভাষণ। তো আমাদের কি হলো, উই হ্যাভ সাকসেসফুলি প্রিপেয়ার্ড আওয়ার ডকার হোস্ট মেশিন। ঠিক আছে, উই ইনস্টল লিনাক্স ডেভ এনভায়রনমেন্ট কানেকশন এন্ড লগইন সাকসেসফুলি ডান, নোড.জেএস ইনস্টল করছি, কনফিগার করছি ডকার ইঞ্জিন ইনস্টল করে, এবং শেষে ডকার কম্পোজ ইনস্টল করছি। এখন আমাদের এই কম্পিউটারের যে এনভায়রনমেন্টটা, হ্যাঁ ডেভ এনভায়রনমেন্টটা আমাদের ওই we have ready now, ready for deployment for front end and back end container. কিন্তু কন্টেইনার বা ইমেজ এগুলো করার আগে তো আমাদের কি করতে হবে, ডকারাইজ করতে হবে। সো ডকারাইজ করার ইয়েটা কি, প্রিপেয়ার ফ্রন্ট এন্ড। আমাদের তো এটা লাগবে, মানে ফ্রন্ট এন্ড তো নাই, আমাদের তো ফ্রন্ট এন্ড ল্যাঙ্গুয়েজ বা ফ্রন্ট এন্ড অ্যাপ্লিকেশন নাই। তো আমাদের একটা অ্যাপ্লিকেশন ডেভেলপ করা লাগবে। মানে আমরা একটা অ্যাপ্লিকেশন এখন লিখবো, মানে কি লিখবো, রিয়াক্ট জেএস, নোড জেএস, এক্সপ্রেস ওয়েব অ্যাপ্লিকেশন আমরা লিখবো। ঠিক আছে, তাহলে প্রজেক্ট ডিরেক্টরি তৈরি করতে হবে। প্রজেক্ট ডিরেক্টরি কোথায়, প্রজেক্ট ডিরেক্টরি আমরা এখানেই তৈরি করবো। যেহেতু আমরা পিডব্লিউডি আমি ক্লিয়ার করি, পিডব্লিউডি এখানে যাবো, এখানে হোম উবুন্টুর ভিতরেই আমরা করবো। তাহলে এখানে একটা ডিরেক্টরি তৈরি করি। হ্যাঁ, এখানে এক তো লাগবে না আপনার, এখানে শুধু লাগবে MKDIR। হ্যাঁ, এখানে দিবেন ধরেন কি নামে দেওয়া যায়, হ্যাঁ ডকার, ডকার ওয়েব অ্যাপ এই নামে দিব, ডকার ওয়েব অ্যাপ। এলএস কমান্ড দিয়ে যদি দেখি ডকার ওয়েব অ্যাপ, এটা আমরা দিলাম যে এটা একটা প্রজেক্ট ডিরেক্টরি করলাম। তো প্রজেক্ট ডিরেক্টরি করে আমরা যদি এইখানে যাই সিডি ডকার ওয়েব অ্যাপ গেলাম, দেখেন আমরা এখানে চলে আসবে এই যে ডকার ওয়েব অ্যাপ ডিরেক্টরিতে সিডি চেঞ্জ ডিরেক্টরি, মানে উইন্ডোজে যেমন এক ফোল্ডার থেকে আরেক ফোল্ডারে কিভাবে যাওয়া যায় সেইটা মূলত এটা। আমরা এখানে আসলাম, এখানে আসার পরে কি করব, আমাদের কি কি লাগবে, ফ্রন্ট এন্ড ব্যাক এন্ড এবং ডেটাবেস এগুলো করবো। তো আমরা ব্যাক এন্ডের জন্য আমরা ধরেন একটা ডিরেক্টরি তৈরি, এখন এটার ভিতরে কিছু আছে নাই, তাহলে MKDIR BSCK END ব্যাক এন্ড। দেখেন MKDIR BSCK END ব্যাক এন্ড নামে একটা করলাম, আর একটা করবো MKDIR ডেটাবেস, ডেটাবেস নামে একটা ডিরেক্টরি করবো, DATABAS ডেটাবেস। ঠিক আছে, আর ফ্রন্ট এন্ড যেটা সেটা আমরা এভাবে ডিরেক্টরি না করে আমরা কি করবো, একটা নিউ স্যাম্পল অ্যাপ্লিকেশন ক্রিয়েট করবো। হ্যাঁ, তাহলে আমাদের প্রজেক্ট স্ট্রাকচার যেটা এখানে সেটা আমাদের হয়ে গেছে, যে ক্রিয়েট স্মল রিয়াক্ট নোড.জেএস এক্সপ্রেস ওয়েব অ্যাপ্লিকেশন, এইটা আমরা করবো। বাট প্রজেক্ট ডিরেক্টরি যেটা সেটা আমাদের ক্রিয়েট করা হয়ে গেছে। হ্যাঁ, দুইটা প্রজেক্ট ডিরেক্টরি করছি, একটা মেইন প্রজেক্ট ডিরেক্টরি করছি এবং দুইটা হলো ব্যাকএন্ড এবং ডেটাবেস ডিরেক্টরি করছি। এখন আমরা ফ্রন্ট এন্ড করবো। তো ফ্রন্ট এন্ড কখন করবো, যখন আমরা একটা রিয়াক্ট নোড.জেএস এক্সপ্রেস ওয়েব অ্যাপ্লিকেশন আমরা ক্রিয়েট করবো, তখন সাথে সাথে কিন্তু ফ্রন্ট এন্ড হয়ে যাবে। হ্যাঁ, ফ্রন্ট এন্ড ফোল্ডারটা সহ হয়ে যাবে। তাহলে সেটা করতে হলে কি করতে হবে, তো আমরা আমরা কি করবো, এখানে এখানেই আসি। তো এখানে কি করতে হবে, NPM দিয়ে আমরা জানি যারা ডেভেলপার আছেন, ফ্রন্ট এন্ড ডেভেলপার বা জাভাস্ক্রিপ্ট ডেভেলপার যারা নোড.জেএস এবং রিয়াক্ট.জেএস নিয়ে কাজ করেন তারা জানেন এনপিএমটাকে। এনপিএম হচ্ছে নোড প্যাকেজ ম্যানেজার। ঠিক আছে, তো উই অলরেডি ইনস্টলড NPM, বিকজ আমি দেখাইছি যে NPM ভার্সন কত, 10 সামথিং। তো সেই NPM দিয়ে NPM ক্রিয়েট, ক্রিয়েট বানানটা দেখতে হবে, ক্রিয়েট, তারপরে আমরা ভাইট ইনস্টল করবো। ভাইট হলো আবার NPM মানে নোডের আর একটা মানে লেটেস্ট একটা, হ্যাঁ রিয়াক্টের একটা এই ম্যানেজার, প্যাকেজ ম্যানেজার। ঠিক আছে, ভাইট আমরা ইউজ করবো, ভাইট লেটেস্ট, তারপরে ফ্রন্ট এন্ড ফোল্ডারের মধ্যে এটা নাম হবে, আমরা যে নামে দেবো সেটা ফ্রন্ট এন্ড না দিই বা অন্য কিছু দিই, এখানে যেটা লিখবো সেই নামই একটা ফোল্ডার তৈরি হবে। অর্থাৎ এই যে কমান্ডটা, এই কমান্ডটা একটু বোঝার চেষ্টা করেন। এনপিএম ক্রিয়েট করতে যাচ্ছি NPM দিয়ে। হ্যাঁ, ফ্রন্ট এন্ড নামে একটা অ্যাপ্লিকেশন ক্রিয়েট করতে যাচ্ছি, সেটার নাম হলো ফ্রন্ট এন্ড দিয়েছি ওখানে। আর এটার প্যাকেজ হলো ভাইট। ঠিক আছে, ভাইট@latest। তো এতটুকু মুখস্থ রাখতে হবে। হ্যাঁ, মুখস্থ রেখে তারপর কাজ করবে। দেখেন, need to install the following packages, create ভাইট, হ্যাঁ 9.1 তো ওকে টু প্রসিড, যদি ওকে হয় তাহলে ইয়েস দিতে হবে, ইয়েস দিলে এটা প্রসিড হবে, ওকে টু প্রসিড ইয়েস। এখন দেখেন NPX এবং ক্রিয়েট ভাইট ফ্রন্ট এন্ড এইটা আমরা দিলাম, তারপরে সিলেক্ট এ ফ্রেমওয়ার্ক।
ফ্রেমওয়ার্ক এখানে অনেকগুলো আছে, কোন ফ্রেমওয়ার্ক আপনি কাজ করবেন? আপনি কি লিটে করবেন নাকি সলিডে করবেন না এমবারে করবেন নাকি এঙ্গুলার দিয়ে করবেন? হ্যাঁ, এঙ্গুলার, আমরা তো এঙ্গুলার দিয়ে করবো না, আমাদের এটা রিয়েক্ট প্রজেক্ট, রিয়েক্ট জেএস প্রজেক্ট। সো আমরা এখানে রিয়েক্ট রিয়েক্ট সিলেক্ট করবো, এই যে ভ্যানিলা, ভিউ এবং রিয়েক্ট। তাহলে রিয়েক্ট করলাম। এরপর দেখেন সিলেক্ট ভেরিয়েন্ট। ভেরিয়েন্ট কি নেবেন? জাভাস্ক্রিপ্ট নেবেন নাকি জাভাস্ক্রিপ্ট প্লাস রিয়াক্ট কম্পাইলার নেবেন নাকি টাইপস্ক্রিপ্ট নেবেন নাকি আরএসসি বা অন্য কোনোটা নেবেন? ধরুন এটা জাভাস্ক্রিপ্ট, যেটা একেবারে ক্লিন, যেটা জাভাস্ক্রিপ্ট, সেটা নিলাম। হুইজ লিন্টেড টু ইউজ, আপনি লিন্টের কোনটা ইউজ করবেন? এখানে ওএস লিন্ট ইউজ করবেন নাকি ইএস লিন্ট ইউজ করবেন? ধরুন আমরা ইএস লিন্ট ইউজ করবো এবং ইনস্টল উইথ এনপিএম অ্যান্ড স্টার্ট নাও, সেটা মানে এনপিএম ইনস্টল হবে এবং সাথে সাথে স্টার্টও হবে। সেটা যদি করতে চান ইএস দেবেন, ইএস দেওয়ার সাথে সাথে কিন্তু সেটা হয়ে যাচ্ছে। এই যে দেখেন ইনস্টলিং ডিপেন্ডেন্সিজ উইথ এনপিএম। যখন এটা আমরা করব তখন আমরা নোড ইনস্টল হচ্ছে, সাথে সাথে আমরা 3000 পোর্টে আমরা দেখতে পাবো যে এই যে দেখেন, হ্যাঁ 5173 না 3000 পোর্ট। এটা আবার ডিফারেন্ট, কারণ ভাইটের জন্য যখন আপনার অ্যাপ্লিকেশন রান করে রিয়াক্ট অ্যাপ্লিকেশন, এটা 5173 পোর্টে বাই ডিফল্ট, ঠিক আছে? তো লোকাল হোস্ট কোলন 5173 এই পোর্টে এটা কিন্তু রান করছে। কিন্তু আমাদের তো লোকাল হোস্ট নাই, আমাদের কি, আমাদের হলো আপনার ক্লাউড সার্ভার, মানে এখানে কিন্তু লোকাল হোস্ট দিলে কাজ করবে না, এখানে আইপিটা দিয়ে কাজ করতে হবে। তো আইপি এখানে যদি নেই, এখানে যদি আইপি নেই, ও এখানে আরেকটা জিনিস করতে হবে আমাদের, এই এই এইটা করার পরে আমাদের একটা এনপিএম ইনস্টল করতে হবে। হ্যাঁ, এনপিএম ইনস্টলটা করেন এই ফ্রন্ট এন্ডে গিয়ে, আবার এখানে ডুপ্লিকেট ট্যাবে যাই। এনপিএম ইনস্টল হয়েছে যদিও, তারপরে আমরা এখানে এনপিএম ইনস্টলটি করি, সিডি এখানে ডকার ওয়েব সিডি ফ্রন্ট এন্ড। হ্যাঁ, ফ্রন্ট এন্ডে যেতে হবে। ফ্রন্ট এন্ডে যাওয়ার পরে দেখেন যে যা যা আমরা ইনস্টল করলাম এই এনপিএম ক্রিয়েট দিয়ে, যেমন রিডমি ডট এমডি ইন্ডেক্স এসটিএমএল ক্রিয়েট হয়েছে, পাবলিক একটা ফোল্ডার তৈরি হয়েছে, বাইট কনফিগারেশন জেএস হয়েছে, ইএস লিট হয়েছে, নোড মডিউল যেটা আমরা বলি না, নোড মডিউল সেটা হয়েছে, প্যাকেজ ডট এসআরসি, এই এসআরসি এর মধ্যে মেইন ফাইলগুলো আসে ফ্রন্ট এন্ডে, ঠিক আছে? তো দেখেন এখানে আসার পরে এখন আপনি এনপিএম ইনস্টল দিতে পারেন। npm install দিলে এই যে দেখেন added two package add and audited 130 package in 1 second, 32 package are looking for funding। তো এখানে দুইটা প্যাকেজ অ্যাড, তো ফান্ড ফর ফাউন্ড জিরো ভালনারেবিলিটিস, কোনো ভালনারেবিলিটিস পায় না। তো আমরা এটাও আমরা কমপ্লিট করলাম, কিন্তু আমাদের উদ্দেশ্যটা কি? আমরা এখানে যেমন লোকাল হোস্ট 5173 কিন্তু রান করে, সেটা আমরা এখন দেখতে পাবো না। কারণ কি আমরা দেখতে পাবো না? এই কারণে যে এই কম্পিউটারের ক্লাউড সার্ভারের কিন্তু লোকাল হোস্ট নাই। আপনি এখানে যদি লোকাল হোস্ট দেখেন তাহলে আপনার কম্পিউটারেরটা আসবে, কিন্তু এটা তো ক্লাউড সার্ভার, সেটা তো আইপি দিয়েই দেখতে হবে, কারণ আপনার কম্পিউটার থেকে লোকাল হোস্ট দিলে আপনার নিজেরটা আসবে। আমার এখানে যদি লোকাল হোস্ট দিই আমার এই উইন্ডোজ মেশিনেরটা আসবে। ভেরি সিম্পল, এটা কিন্তু বোঝার কিছুই নাই এই জায়গায়। তো এটা ক্লিয়ার করে নাই যে এইটা নিয়ে নিলাম আর এখানে কপি করে দিলাম, দেখেন কপি করে 5173 দিলাম, এইটা আসতেছে না, বিকজ অফ এখানে একটা প্রবলেম আছে। প্রবলেমটা হলো যে আপনার যখনই ক্লাউড সার্ভার হবে, লোকাল সার্ভারের বেলায় এটা রান করতো, ক্লাউড সার্ভারের বেলায় আপনাকে বাহিরের যে ডিফল্ট রাউট সেটাকে বলে দিতে হবে। হ্যাঁ, রান করার সময়। তো সেটাকে রান করার সময় বলে দিয়ে আসি, কন্ট্রোল সি দেই, এখানে কন্ট্রোল সি দিয়ে আমরা কেটে দিলাম, কেটে দিয়ে আমরা এটাকে ক্লিয়ার করলাম। ক্লিয়ার করার পরে আমরা দেবো রান ডেভ, এই যে রান ডেভ, ঠিক আছে? না এনপিএম দিতে হবে, এনপিএম না দিতে হবে, এনপিএম রান ডেভ। এ দেওয়ার পরে আপনার কি করতে হবে? সিডি ফ্রন্ট এন্ডে যেতে হবে। আমরা যদি ফ্রন্ট এন্ডে না গিয়ে ওই কমান্ডটা দিই তাহলে কাজ করবে না, কারণ আই এম গোয়িং টু স্টার্ট এ ফ্রন্ট এন্ড অ্যাপ্লিকেশন, ঠিক আছে? তাহলে কি করতে হবে? ফ্রন্ট এন্ড ফোল্ডারে যেতে হবে। এটা হলে মানে সফটওয়্যার ডেভেলপারদের এটা জানে, এটা ঠিক আছে, এটা তারা খুব ভালো জানে। তো আমরা ফ্রন্ট এন্ড ফোল্ডারে গিয়ে ওটাকে রান করবো। আমরা যদি মেইন ডিরেক্টরিতে থাকি, ওখানে তো এই ফাইলস ফোল্ডার গুলো নাই ফ্রন্ট এন্ডে, তাহলে কিভাবে রান করবে? তাহলে ফ্রন্ট এন্ডে আসলাম, আসার পরে এখন দিতে হবে এনপিএম রান, তারপরে ডেভ, তারপরে এইভাবে দিতে হবে, এইভাবে দিয়ে হোস্ট দিতে হবে, হোস্ট দিয়ে কি করতে হবে, মানে বাইরে থেকে অ্যালাউ করতে হবে সবকিছু অ্যালাউ করতে। হ্যাঁ, এইবার রান করছে, দেখেন এখন এটা রান করছে, এটা লোকাল হোস্টেই রান করছে। বাট আপনি এখন এই ভাইকে কি করছে, হোস্ট ফরওয়ার্ড করে দিয়েছে 00-তে, যার মানে আপনি বাইরের যে যে পোর্টই হোক না কেন এটা এখন কাজ করবে, যে আইপি হোক না কেন এইটা কাজ করবে। তাহলে এটা এখানে যাই, আপনি দেখেন এই দেখেন ফ্রন্ট এন্ড গেট স্টার্টেড। হ্যাঁ, এডিট এসআরসি অ্যাপ ডট, এখানে এই এসআরসি এর মধ্যে অ্যাপ জেএস এ গিয়ে আমাকে কি করতে হবে? চেঞ্জ করতে হবে। ইফ ইউ ওয়ান্ট টু চেঞ্জ এনিথিং ফর দিস পেজ অর ফর দিস ফ্রন্ট এন্ড অ্যাপ্লিকেশন, আমরা কিন্তু এসআরসি অ্যাপ ডট জেএস এ গিয়ে চেঞ্জ করতে পারি, সেভ টু টেস্ট এইচএমআর। তো এখানে অনেক কিছুই আসে, চাইলে আমরা সবকিছু রিমুভ করে দিয়ে আমরা অ্যাপ ডট জেএস যদি ঠিক ফর এক্সাম্পল ক্লাউড এক্সপার্টস লিমিটেড লিখি, তাহলে আমাদের ক্লাউড এক্সপার্টস লিমিটেড ওখানে শো করবে, আর কিছুই শো করবে না। ঠিক আছে, সবকিছু রিমুভ করে দিই, আমরা এটা পরে করবো, আমরা যখন ডেটাবেসের সাথে কানেক্ট করবো, বিকজ উই আর গোয়িং টু ডেপ্লয় এ 3 tier আর্কিটেকচার ইনক্লুডিং এ ডেটাবেস, মানে আই মিন মাইসিকিউএল ডেটাবেস এখানে থাকবে। সেই ডেটাবেস থেকে ডেটা রিট্রিভ করবে, এখানে রিট্রিভ করে এখানে সে ফ্রন্ট এন্ড অ্যাপ্লিকেশনে শো করবে, এইটাই আমরা দেখাবো আজকে। ঠিক আছে, তাহলে এসআরসি এটা পরে আমরা রিমুভ করি। তো আমাদের এটাই হলো। এখন তো আমাদের যে কাজটা করতে হবে সেটা হয়েছে যে ইনস্টল প্যাকেজ এটা করলাম, টেস্ট আমরা অ্যাপ্লিকেশন লোকালি চেক করলাম, লোকালি তো চেক করলাম, বিকজ অফ এখনো কিন্তু আপনি ডকার কন্টেইনারে কিন্তু দেন নাই, অর্থাৎ আপনার যে মেইন উদ্দেশ্য যে ব্রাউজারে ইউজারদেরকে ওয়েব অ্যাপ্লিকেশনটা
দেখানো ফ্রন্ট এন্ডে, সেটা তো এখন যেটা আসছে সেটা আমার লোকাল কম্পিউটারে আসছে, কিন্তু এটা ডকারের মধ্যে আসে না এখনো, কিন্তু ডকারের মধ্যে যায়। তো ডকারের মধ্যে যখন যাব তখন এটা ডকারাইজ হবে, কিন্তু ডকার মানে তখন এটা হবে, এই যে দেখা যাচ্ছে যে অ্যাপ্লিকেশন লোকালি, লোকালি কেন লিখলাম, যে আপনি ডেভেলপ করতেছেন যেখানে, সেখানে এটা চেক করলেন আগে যে আপনার নিজের কম্পিউটারে চলে কিনা। আমার নিজের কম্পিউটারেও এই বিষয়টা পুরোটা দেখাইতে পারতাম, এই যে এখানে যা যা করলাম পুরোটা নিজের কম্পিউটারে দেখাইতে পারতাম, বিকজ অফ এখানে কিন্তু আপনার ডকার নাই, উইন্ডোজের মধ্যে আমার এখানে ডকার সেট আপ করা নাই। এই জন্য আমি এই লিনাক্স মেশিনটা একদিকে ডেভেলপমেন্ট মেশিন, আর একদিকে প্রোডাকশন মেশিন হিসেবে ট্রিট করতেছি। এখন যত এতদূর যা করলাম এইটা সম্পূর্ণ ডেভেলপমেন্ট টাস্ক, এখন কিন্তু প্রোডাকশন রিলেটেড টাস্ক কিন্তু শুরু হয় নাই। তো প্রোডাকশন রিলেটেড টাস্ক কিছুটা শুরু করছি, যেমন আমরা সেখানে ডকার ইঞ্জিন সেটা করছি, হ্যাঁ ডকার কম্পোজ এই সমস্ত করছি, তো কিছুটা হয়েছে। তো আমরা কি করবো এখন, হ্যাঁ প্রোডাকশন এটাকে রান করার জন্য ডকারাইজ রিয়াক্ট ফ্রন্ট এন্ড করতে হবে। হ্যাঁ ফ্রন্ট এন্ড করতে হবে কোনটাকে, ডকারাইজ করতে হবে। তো ডকারাইজ করার নিয়মটা কি, হ্যাঁ ডকারাইজ আমরা করি এখন, তাহলে ইসে যেতে হবে, এখানে যেতে হবে, এখানে গিয়ে আম, ওটা রান করা থাকুক, একটা রান করা থাকুক। আমরা যদি এটাকে দিয়ে দিতে -d দিয়ে রান করতাম ফর এক্সাম্পল, ঠিক আছে, তাহলে কিন্তু এখানে npm রান ডেভ শেষে যদি -d দিতাম তাহলে ব্যাকগ্রাউন্ডে রান করতো, তাহলে কিন্তু আমাদের এই লগ ফাইলগুলো দেখা লাগতো না, অথবা এখানে কিন্তু এখন কাজ করতে পারবো না ক্যান্সেল না করা পর্যন্ত। এগুলো নিশ্চয়ই আপনারা জানেন। তো আমরা কি করবো, অন্য অন্য যেটা আছে এইখানে আমরা আমাদের প্রয়োজনীয় কাজগুলো এখানে করি, ওটা ওটা রান থাকুক সিডি ফ্রন্ট। তো এই ফ্রন্ট এন্ডের মধ্যে আসলাম, ফ্রন্ট এন্ডের মধ্যে এসে দেখতেছি যে এখানে আপনার ইন্ডেক্স ডট এইচটিএমএল আছে, প্যাকেজ ডট জেসন আছে, পাবলিক আছে, বাইট আছে, এবং এসআরসি ফোল্ডার আছে। এসআরসি একটু দেখে আসে, এই এসআরসি এটার ভিতরে অ্যাপ ডট জেএসএক্স আছে, এই হয়েছে আমাদের এই পেজ, এই হয়েছে এই পেজটা গেট স্টার্টেড যা যা আছে আমরা এখানে গিয়ে এই অ্যাপ ডট জেএসএক্স এর ভিতরে চেঞ্জ করবো। কিন্তু আমাদের ডকারাইজ করতে হলে এই ফাইল ফোল্ডারে করতে হবে না, ডকারাইজ করতে হলে ফ্রন্ট এন্ড ফোল্ডারে করতে হবে, মেইন যে ফ্রন্ট এন্ড, হ্যাঁ এইটার ভিতরে আমাদের ডকারাইজ করতে হবে। তো ডকারাইজ করার নিয়ম হলো সিডি ফ্রন্ট এন্ড, এখানে আমরা আসলাম, আসার পরে এখানে একটা ফাইল তৈরি করতে হবে, ডকার ফাইল, DOCKER ডকার ফাইল, ঠিক আছে, TOUCH বানা ঠিক আছে, সবই ঠিক আছে। তো এই যে আমি টাচ করে একটা ডকার ফাইল লিখলাম, এখন ডকার ফাইল আমি জাস্ট ক্রিয়েট করছি, কিন্তু কোনো কিছু এখানে কিন্তু আমি দেওয়া হয় না। তো আমরা এখন কি করতে হবে, এখানে কিছু কন্টেন্ট লিখতে হবে। তাহলে কন্টেন্ট লিখতে হলে আমাকে এটা ওপেন করতে হবে, তো ন্যানো দিতে হবে, ন্যানো ডকার ফাইল, দেখেন ন্যানো দেওয়ার পরে এটা ওপেন ফ্রম নোড:20। তার মানে যে ইমেজটা তৈরি করবে, ডকার ফাইল যে ইমেজটা তৈরি করবে, সেই ইমেজটার বেজ ইমেজ হচ্ছে নোড 22, বুঝতে পারছেন? হ্যালো, এরপরে ওয়ার্ক ডিরেক্টরি, অর্থাৎ এই ইসের মধ্যে মানে কন্টেইনারের মধ্যে ডিরেক্টরি হবে, ওয়ার্ক ডিরেক্টরি হবে /অ্যাপ, কপি করবে, কপি প্যাকেজ ডট জেসন, প্যাকেজ স্টার, প্যাকেজের সাথে আরো কিছু থাকতে পারে, প্যাকেজ ডট জেসন এইটা যাবে ডট রুটে, রুটের মধ্যে যাবে, অ্যাপের মধ্যে যাবে না। প্যাকেজ ফাইলটা, এই যে প্যাকেজ ফাইল, এই প্যাকেজ ডট জেসন যেটা আছে, মানে প্যাকেজের সাথে স্টার দেওয়ার কেন, প্যাকেজের সাথে অন্য কিছু থাকতে পারে, সেই জন্য। তো এই যে প্যাকেজ, প্যাকেজ ডট জেসন এইটা কপি হয়ে যাবে কন্টেইনারের, যে কন্টেইনারটা তো ইমেজটা তৈরি হবে, অর্থাৎ কন্টেইনারটা তৈরি হবে, তার জন্যই তো একটা ইমেজ করবো, সেই ইমেজের ডট রুটে যাবে, ডট ডট রুটে, অর্থাৎ মানে মেইন ডিরেক্টরিতে, ঠিক আছে, এইখানে যাবে। তারপরে ওইখানে গিয়ে রান npm ইনস্টল, মানে ওখানেই আবার রান npm ইনস্টল দেবে, তারপরে কপি করবে, এক্সপোজ করবে 5173-তে, সিএমডিতে npm রান করবে, এই যে দেখেন npm রান ডেট। তারপরে আমরা যেভাবে ওই 5173 দিয়ে আমরা দেখছি না যে ক্লাউড সার্ভারে কিভাবে রান করতে হয়, আমরা একটু আগে দেখাইছি যে দুইটা হাইফেন, তারপর হাইফেন হাইফেন হোস্ট, তারপরে 0000 এইভাবে দিছি, ঠিক এইটা সিএমডিতে রান করা লাগবে, মানে এটা হচ্ছে রান কমান্ড। এক্সপোজ কমান্ড হলো 5173-তে রান করবে, আর এইটা হলো মেইন কমান্ডটা যেটা দিয়ে আমি রান করলাম নোড সার্ভারটা, এইটা হচ্ছে সেইটা। আর এই যা যা এখানে দেখতেছেন যে npm ইনস্টল করবে, সেখানে সেখানে কপি করবে প্যাকেজ ডট জেসন যেটা, সেইটা এইটা হলো এইটা। তাহলে কন্ট্রোল X দেই, আমরা এটা হয়ে গেল। তো আমাদের কি করতে হবে, একটা মানে এইখানেই ফ্রন্ট এন্ডের ভিতরে একটা ফাইল করতে হবে ডট ইগনার, কারণ এখানে আমাদের নোড মডিউলস আছে, আমরা তো নোড মডিউলসকে নিতে চাই না, সেই জন্য টাচ দিয়ে এখানে ডট ইগনর নামে একটা ফাইল করতে হবে। সেই ফাইলগুলো ডকার 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 গিট ইগনর, ডকার গিট ইগনর না, হ্যাঁ ডকার ইগনর, হ্যাঁ ডকার ইগনোর নামে একটা ফাইল করতে হবে টাচ দিয়ে, ডকার ইগনোর, ঠিক আছে। এই এখন এটাকে ন্যানো করা লাগবে ডট ডকার ইগনোর এই। তো এটার পর এটার মধ্যে কি লিখবো, নোড আন্ডারস্কোর মডিউলস, এই এইটা দিয়ে দিলাম। এইটা যাবে না, যখনই আমি পুশ করব, যখন আপলোড করবো তখন এটা যাবে না। তারপরে আরেকটা দিয়ে দেবো ডিস্ট, হ্যাঁ ওখানে ডিস্ট নামে ফোল্ডার থাকতে পারে, ডট গিট থাকতে পারে, ঠিক আছে। তারপরে npm হাইফেন, হ্যাঁ ডিবাগ, হ্যাঁ তারপরে ডট লগ এরকম কিছু একটা থাকতে পারে, ঠিক আছে।
npm হাইফেন ডিবাগ ডিইবিইউজি ডিবাগ ডট এলওজি, ঠিক আছে, স্পেলিংটা ঠিক করে দেখতে হবে। ডট গিট এটাও ঠিক আছে, ডিআইএসটি ঠিক আছে, নোড আন্ডারস্কোর মডিউলস ঠিক আছে, কন্ট্রোল দিয়ে এটা দিলাম। তাহলে আমাদের এইখানে যে কাজটা, সেই কাজটা একটু দেখি, যে ডকারাইজ রিয়াক্ট ফ্রন্ট এন্ড, সেটা আমাদের শেষ হইলো। আমাদের ফ্রন্ট এন্ডের সম্পূর্ণ কাজ শেষ হইলো। এখন ফ্রন্ট এন্ড তো আমি এখানে দেখালাম, কোথায় দেখালাম, যে এইখানে এইটা দেখালাম আপনাদের রান করে, এখন রান আছে। কারণ কি, আমরা কিন্তু এই পেশে বন্ধ করি নাই, সার্ভার কিন্তু চলতে আছে। হ্যাঁ, বাইট হোস্ট 0000 পোর্টকে সে অ্যালাউ করেছে, যার কারণে এটা কিন্তু এখনো চলতেছে। এখন আমি আপনাদেরকে এটা দেখালাম যেটা চলতেছে এই পোর্টে, কিন্তু আমরা এটার ভিতরে এগুলো রাখবো না। আমাদের যে এখানে একটা কাজ আছে, আমরা আগেই বলছিলাম যে আসলে মূলত এই ডেটাবেজে এই লাইনটা এখানে হবে না, এই লাইনটা মূলত এই ফ্রন্ট এন্ডের জায়গাটায় হবে, এই জায়গাটায় হবে, আমি ওইখানে নিয়ে গেছিলাম। হ্যাঁ, তো এখন মডিফাই রিয়াক্ট ফ্রন্ট এন্ড। এখন আমি রিয়াক্ট ফ্রন্ট এন্ডে আমার কি দরকার, মনে করেন লিখবো 3 tier ওয়েব আর্কিটেকচার অথবা 3 tier ওয়েব অ্যাপ্লিকেশন ক্লাউড এক্সপার্টস লিমিটেড, এই ধরনের কিছু লেখা লিখবো। তাহলে সেটা কিভাবে লিখবো, আমি কোথায় যাব, ফ্রন্ট এন্ডে যাবো। ফ্রন্ট এন্ডে তো অলরেডি আসি আমি। তো আমাদের কি করতে হবে, ফ্রন্ট এন্ডে এলএস কমান্ড দিতে হবে। এলএস কমান্ডের মধ্যে কি আছে, এসআরসি আছে, পাবলিক আছে, কিন্তু মেইন ফিল্ডে কোথায় কোথায় আমাদের চেঞ্জ করতে হবে, আমি বলছিলাম আগে, এসআরসির মধ্যে, সিডি এসআরসি, ওটার ভিতরেই সোর্স কোড। মেইন সোর্স কোড হচ্ছে এসআরসির মধ্যে, সব মানে সবাই জানে, অ্যাপ ডট সিএসএস, জেএসএক্স, অ্যাসেটস, ইন্ডেক্স, মেইন অ্যাসেটস এর মধ্যে আরো কিছু স্টাইল শিট বা অন্য কিছু থাকতে পারে, মানে ইমেজ গুলো থাকতে পারে অ্যাসেটস এর মধ্যে, বেসিক্যালি ওটার ভিতরে থাকে। এখন আমাদের যেটা করতে হবে, আমরা এটাকে ওপেন করতে হবে, মানে এই অ্যাপ ডট জেএসএস দেখতে হবে। তাহলে ন্যানো করি, ন্যানো অ্যাপ ডট জেএসএস, জেএসএক্স, এটা ওপেন করি। দেখেন এটার ভিতরে সবকিছু আছে আমাদের, ওইখানে যা যা লেখা, এই যে গেট স্টার্টেড, দেখেন গেট স্টার্টেড, এই গেট স্টার্টেডই কিন্তু এইখানে আছে, গেট স্টার্টেড প্রথমেই। তাহলে আমরা কি করবো, এটাকে পুরোটা রিমুভ করে দেবো, আমাদের মনের মতন করে আমরা লিখবো। তাহলে এত কিছু আমরা এটাকে এডিট না করে, মানে আমাদের মতন করে লিখবো। তাহলে সেটাকে এখানে কি করি, কন্ট্রোল এক্স দেই এবং এটাকে রিমুভ করে ফেলি, যেহেতু এটা আমরা বাই ডিফল্ট তৈরি হয়েছে যখন ওই ক্রিয়েটেড অ্যাপ্লিকেশন, ঠিক আছে। তো এটাকে কি করবো, সুডো RM -FR, কোনো কিছু রিমুভ করতে হলে এইভাবে রিমুভ করতে হবে। এই তো এটাকে রিমুভ করে দিই। পুরোটা কোন জায়গায় চেঞ্জ করবে না আমাদের, মনে করেন যে এইখানে, তো এটার ভিতরে প্রজেক্টস নামে একটা ইয়ে আছে, ডকার ওয়েব অ্যাপ নামে একটা ইয়ে আছে। তো এটার ভিতরে ফ্রন্ট এন্ডের ভিতরে এই এসআরসির ভিতরে অ্যাপ ডট জেএসএক্স আছে, ঠিক আছে। তো অ্যাপ ডট জেএসএক্স যেটা আছে, এইটা যদি ওপেন করি, হ্যাঁ, আমি এইটা যদি কোন অ্যাপে ওপেন করব, আমাদের এখানে একটা সাবলাইম টেক্সট এডিটর আছে, এই যে সাবলাইম টেক্সট এডিটর, এই যে এখন ওপেন করি, দেখতে পাচ্ছেন। হ্যাঁ হ্যাঁ পাচ্ছি। তো দেখেন এটা কপি করে নেই, পুরোটা কপি করে নেই, আর এটা কি ব্ল্যাঙ্ক না, এটা ডিলিট করে দিই, অ্যাপ ডট জেএসএক্স, এটা ওপেন হলো। এখন এখানে কি কি আছে চেঞ্জ করা, দেখেন এখানে আছে যে ডকার 3 tier অ্যাপ্লিকেশন, ঠিক আছে। তারপরে অ্যাপ্লিকেশন 3 tier ওয়েব অ্যাপ্লিকেশন, এইখানে এটা লিখলাম, একটা ইউজারের লিস্ট থাকবে বড় টাইটেল দিয়ে এস টু তে, এইটা হলো HTML এ করে এখানে, ঠিক আছে। বাট HTML না, মূলত এটাও রিয়াক্ট, এই যে রিয়াক্টকে কল করছে, রিয়াক্টের ভিতরেও HTML লিখতে হয়, এই HTML আপনি সারা হবে না, HTML লাগবে। এখন দেখেন এই যে ইউজার লিস্ট লিখছেন না, এটা তো একটা টাইটেল, এটা কিন্তু ডাটাবেসের কোনো বিষয় না, এটা হচ্ছে স্ট্যাটিক। এইটাও হলো, এই দুইটা লাইন হলো স্ট্যাটিক, যারা সফটওয়্যার ইঞ্জিনিয়ার, হ্যাঁ, তারা হয়েছে তারা এক্সপার্ট টাইটেল, আর এটা একটা স্ট্যাটিক। কিন্তু ডাইনামিক কোনটা, ডাইনামিক হলো এইটা ডাটাবেস থেকে আসবে, কি আসবে, ইউজার ডট ম্যাপ, ইউজার, হ্যাঁ, ইউজার আইডি, এই যে কি ইউজার আইডি, ইউজার আইডি যখন ই করবে, ইউজার আইডির মধ্যে যদি ইউজার আইডি হয়, ধরেন ফর এক্সাম্পল, হ্যাঁ, আকাশ, হ্যাঁ, তাহলে ওই ইউজার আইডির ইমেলটা কি হবে, তো এইখানে ইউজার আইডিটা আবার এখানে সে সার্চ করছে ইউজার আইডি, হ্যাঁ, দিয়ে ইউজার নেম ইউজার ইমেল, ঠিক আছে, এইভাবে শো করবে। তাহলে দেখতে এই হলো সফটওয়্যারটা তৈরি করা একটা স্যাম্পল, দিস ইজ এ ভেরি স্যাম্পল স্মল ওয়েব অ্যাপ্লিকেশন, ঠিক আছে, যেটা আমরা রিয়াক্ট দিয়ে তৈরি করা। তো এইটা আমরা দেখাবো, মূলত এইটি হলো ফ্রন্ট এন্ড অ্যাপ্লিকেশন। তো এটাকে কি করবে, আবার এক্সপোর্ট ডিফল্ট অ্যাপে গিয়ে এটাকে এক্সপোর্ট করবে, এই যে অ্যাপ ডট জেএস না, এটা এখানে আবার ডিপ্লয় করে ফাংশন করছি আমরা, এই যে ফাংশন অ্যাপ নামে ফাংশন ডিক্লেয়ার করছি, ঠিক আছে। এখানে আবার এগুলো কি, এগুলো ফাংশন ইউজার ইফেক্ট, এগুলো হলো, এইটা আপনার নিজের তৈরি ফাংশন না, এইটা আপনি তৈরি করতেছেন, বাট দিস ইউজ ইফেক্টস দিস ফাংশনস ডেভেলপ বাই রিয়াক্ট জাভাস্ক্রিপ্ট, এটা জাভাস্ক্রিপ্ট ফাংশন ইউজ ইফেক্ট। এখানে যা যা দেখতেছেন ফেজ, এই ফেজের ভিতরে কি করতে হবে, আমাদের ওয়েবসাইটের এটা দিতে হবে, আইপিটা দিতে হবে, আইপি কোনটা, এই আইপিটা দিতে হবে, ফেস করবে তো সেখান থেকে, তাহলে এটা আমাদের করে দিয়ে আসে কোথায়, সাবলাইম টেক্সটের ভিতরে। তো এখানে আমি এটাকে পেস্ট করে দিই, এই 54.255.140.231 5000 এপিআই ইউজার্স, ঠিক আছে, এটা ইউজার ইফেক্ট এখান থেকে ফেস করবে, তাই না। তো এই তো আমরা সবকিছু সেভ করলাম, সেভ করে এটা তো নিশ্চয়ই আপনারা প্রত্যেকটা লাইন বুঝতে পারছেন, এখানে বোঝার কিছুই নাই, ভেরি সিম্পল আপনার একটা কোড। কন্ট্রোল C দিয়ে আপনি কি করতে হবে, ওইখানে যাইতে হবে, এই আহ, নতুন করে একটা ফাইল তৈরি করতে হবে অ্যাপ.js, আমি যে ফাইলটা ছিল ওই নামেই ফাইলটা করবো। তাহলে কি করতে হবে, টাস, এই যে টাস নামে করলাম, তাহলে কি এখন আসছে না, এখন কিন্তু সেম নামই আসছে, কিন্তু এটার ভিতরে কিছু নাই। ওপেন করেন ন্যানো অ্যাপ ডট জেএসএক্স, ঠিক আছে, এটা ওপেন করেন, কিছু নাই।
তারপর পেস্ট করে দিই, আমরা যা যা করলাম আমরা পেস্ট করে দিই। কি পেস্ট করবো? কপি করা হয়েছে আমাদের, এই যে কপি করি, এই যে কপি, কপি করে এখানে পেস্ট করে দিলাম, দেখেন এই। তাহলে কি হলো, ইম্পোর্ট ইউজ ইফেক্ট এবং ইউজ স্টেট দুইটা জাভাস্ক্রিপ্ট ফাংশন হয়েছে, ইম্পোর্ট করছে ফ্রম রিয়াক্ট থেকে, ইউজ স্টেট এবং ইউজ ইফেক্ট। এবং নিজে করছেন কি এপিআই অ্যাপ তৈরি করছেন, অ্যাপ সার্ভার তৈরি করছেন। এবং সে ইউজ ইফেক্টে সে কি করবে, সে ফেস করবে আপনার ব্যাকএন্ড এপিআই হিসেবে, যেখানে 5000 রান করবে এপিআই ইউজার্স, সেখান থেকে নিয়ে সেই, ঠিক আছে। তো এটা কন্ট্রোল এক্স, আমরা এটাও করলাম, ঠিক আছে। তো আমাদের যে মডিফাই রিয়াক্ট ফ্রন্ট এন্ড, এইটা কিন্তু আমাদের কমপ্লিট, এখানে আর কিছু আমাদের করার নাই। মডিফাই রিয়াক্ট ফ্রন্ট এন্ড আমরা কেন, রিয়াক্ট ফ্রন্ট এন্ড আপনি মডিফাই করবেন কারণ আপনি বাই ডিফল্ট যে রিয়াক্ট রিয়াক্ট অ্যাপ্লিকেশন তৈরি করছেন, আপনি তো ওইটা দিয়েই করবেন না, আপনার নিজেরই আছে না, কোড করতেছেন কেন, অ্যাপ্লিকেশন ডেভেলপ করবেন কেন, আপনার বিজনেস প্রয়োজনই তো, তো সেগুলো যদি না দেন তাহলে হবে কেন, সেগুলো ওইখানে দিয়ে আসতে হবে এবং ওইখানে প্রপারলি ইয়ে করতে মডিফাই করতে হবে। তারপরে গেল আমাদের ফ্রন্ট এন্ডটা কিন্তু আমাদের শেষ। এখন আসেন প্রিপেয়ার ব্যাকএন্ড, এখন ব্যাকএন্ডেও তৈরি করতে হবে আমাদের। ফ্রন্ট এন্ড আমরা তৈরি করলাম কিন্তু ব্যাকএন্ড তো আমরা এখন তৈরি করি। তো ব্যাকএন্ড এখন তৈরি করি, ক্রিয়েট ব্যাকএন্ড ইউজিং নোডজেস প্লাস এক্সপ্রেস, এইটা এখন তৈরি করতে হবে। তো এইটা তৈরি করতে হলে কি করতে হবে আমাদের, এখানে গেলে হবে না, এখান থেকে বেরোয় দিতে হবে, ফ্রন্ট এন্ড থেকে বেরোয় যেতে হবে, এলএস দেই। আমি এখন আসছি ব্যাকএন্ড ডেটাবেস এবং ফ্রন্ট এন্ড, তাহলে ক্লিয়ার করলাম, এই যে ক্লিয়ার করি, আমাদের এলএস এখানেই দেখি, সিডি ব্যাকএন্ডে যাই, এই যে ব্যাকএন্ডে গেলাম। ব্যাকএন্ডে গিয়ে এখানে কিন্তু আবার ওই রকম এনপি নোড মডিউলস ইনস্টল করা লাগে, তাই না, এনপিএম ইনস্টল করতে হবে। এনপিএম যেভাবে আমরা ওইখানে করলাম ফ্রন্ট এন্ডে করলাম, হ্যাঁ এনপিএম ইনিট দিতে হবে, কারণ এটা তো একটা কিছুই নেই এটার মধ্যে, আছে কিছু, কিছুই নাই। তাহলে এনপিএম ইনিশিয়ালাইজ দিতে হবে, এনপিএম ইনিশিয়ালাইজ ইনিট হাইফেন ওয়াই, এনপিএম ইনিট হাইফেন ওয়াই, এইটা দিতে হবে। দেখেন এখন কিন্তু প্যাকেজ ডট জেসন আসছে। হ্যাঁ এনপিএম ইনিট দেওয়ার মানে কি, প্যাকেজ ডট জেসন ফাইলটা তৈরি করা, এইটি হচ্ছে এনপিএম ইনিট। এখন আপনি এখানে কিছু আপনার প্রিরিকুইজিট লাগবে, যেমন এক্সপ্রেস জে সেট আপ করা লাগবে, কারণ আপনি ইনিট দেওয়ার মানে কি, প্যাকেজ ডট জেসন ফাইলটা তৈরি করা, এইটি হচ্ছে এনপিএম ইনিট। এখন আপনি এখানে কিছু আপনার প্রিরিকুইজিট লাগবে, যেমন এক্সপ্রেস যে সেটআপ করা লাগবে, কারণ আপনি কিন্তু এক্সপ্রেস ফ্রেমওয়ার্ক তৈরি করতে, ফ্রেমওয়ার্ক দিয়ে কিন্তু আপনি ইউজ করতেছেন এক্সপ্রেস ফ্রেমওয়ার্ক, তাহলে এক্সপ্রেস লাগবে। আমরা কিন্তু এক্সপ্রেস আগে কোথাও করি নাই, ব্যাকএন্ড যেহেতু বলছিলাম না যে ব্যাকএন্ড হলো এক্সপ্রেস, তাহলে এক্সপ্রেস জেএস যেটা জাভাস্ক্রিপ্ট এক্সপ্রেস ফ্রেমওয়ার্ক, সেটা ইনস্টল করা লাগবে। তারপরে আরেকটা কি করতে হবে, মাইএসকিউএল ইনস্টল করা লাগবে, ডেটাবেস, কারণ এটাও তো ব্যাকএন্ড। ব্যাকএন্ড যেহেতু, কিন্তু ব্যাকএন্ড থেকে মাইস্কুয়েল ডেটাবেসের ওই আরেকটা যে মাইস্কুয়েল ডেটাবেস ফোল্ডার, সেটা না, সেটা তো ডেটাবেস, সেখানে আমি ডেটাবেস করব, টেবিল ক্রিয়েট করব, কিন্তু ব্যাকএন্ডের সাথে ডেটাবেসের যে কানেকশনের জন্য মাইস্কুয়েল ক্লায়েন্ট এখানেও লাগবে, বুঝলেন না? এই তো এখানে আমি মাইস্কুয়েল ক্লায়েন্ট করব এবং এই দুটো জিনিস করবো। তাহলে কি করতে হবে, এনপিএম ইনস্টল, এই যে এনপিএম ইনস্টল দেবো, তারপর এক্সপ্রেস, এক্সপ্রেস একটা একটা করে করতে পারেন, আর আপনি চাইলে মানে একবারে লিখেও দিতে পারেন, যেটা আপনার খুশি, মাই সিকুয়েল, হ্যাঁ মাই সিকুয়েল এটাও দিতে পারেন। ডট এনভায়রনমেন্ট, ওই যে আমরা এনভায়রনমেন্ট ফাইল ক্রিয়েট করব, সেই জন্য ডট ইএনভি লাগবে। ওই ডট ইএনভি করি না, হিডেন ফাইল, যেখানে আমরা ডাটাবেস কনফিগারেশন গুলো বলে দেই, কানেকশন স্ট্রিং গুলো, তারপরে মনে করেন যে সেই ডাটাবেসের সাথে কানেক্ট হয়। তো এটা একটা কিন্তু একটা প্যাকেজ সার্ভিস, ইউ হ্যাভ টু ইনস্টল ইট ফার্স্ট, ওকে, হ্যাঁ বিফোর ইউজিং ইট। ডট ইএনভি, তো এই যে এই কটা জিনিস আমি করলাম, ফাউন্ড 0 vulnerabilities, added 81 packages and audited 82 packages in 2 seconds। তাহলে আমাদের এক্সপ্রেস ইনস্টল হলো, মাইসিকিউএল 2 ইনস্টল হলো, কোয়ার্স ইনস্টল হলো, ডট ইএনভি ইনস্টল, সবগুলো আমাদের ইনস্টল হলো। এখন আরেকটা প্যাকেজ ইনস্টল করতে হবে, যেটা হচ্ছে নোডমন। নোডমন হলো নোড মনিটর করার জন্য, হ্যাঁ সেইটা ইনস্টল করতে হবে, এনপিএম ইনস্টল আপনার নোডমন, এটা আবার সেভ হাইফেন ডেপ, মানে সেভ করে রাখবো, এনপিএম ইনস্টল নোডমন হাইফেন হাইফেন সেভ হাইফেন ডেপ, এইটাও ইনস্টল করলাম। তাহলে আমাদের যে বিষয়গুলো, যে যেমন এই যে ক্রিয়েট, এইখানে যে বিষয় ক্রিয়েট ব্যাকএন্ড ইউজিং নোড জেস এন্ড এক্সপ্রেস জেস, এইটা আমরা সাকসেসফুলি কমপ্লিট করতে পারছি, ঠিক আছে। তো দেখেন ক্লিয়ার করলাম, ক্লিয়ার করার পরে এখন এক্সপ্রেস জেএস, এখন আমাদের পরবর্তী কাজ কি, আমাদের এক্সপ্রেস সার্ভার তৈরি করতে হবে, মানে ওই যে অ্যাপ ডট যে অ্যাপ, এখন অ্যাপ ডট জেএস কিন্তু আমাদের এখানে বিষয়গুলো, যে যেমন এই যে ক্রিয়েট, এইখানে যে বিষয় ক্রিয়েট ব্যাকএন্ড ইউজিং নোড জেএস এন্ড এক্সপ্রেস জেএস, এইটা আমরা সাকসেসফুলি কমপ্লিট করতে পারছি, ঠিক আছে। তো দেখেন ক্লিয়ার করলাম, ক্লিয়ার করার পরে এখন এক্সপ্রেস জেএস, এখন আমাদের পরবর্তী কাজ কি, আমাদের এক্সপ্রেস সার্ভার তৈরি করতে হবে, মানে ওই যে অ্যাপ ডট জেএস তৈরি করতে হবে। এখন অ্যাপ ডট জেএস কিন্তু আমাদের এখানে নাই, দেন ব্যাকে এলএস দিই, কমান্ড দিই, অ্যাপ ডট জেএস নাই, কিন্তু আমাদের একটা অ্যাপ ডট জেএস ফাইল তৈরি করতে হবে, কেন, এক্সপ্রেস সার্ভার তৈরি করার জন্য। আমরা কিন্তু এক্সপ্রেস ইনস্টল করছি, এই যে এক্সপ্রেস, আমরা কিন্তু ব্যাকএন্ড তৈরি করছি, অর্থাৎ এক্সপ্রেস ইনস্টল করছি, কিন্তু এক্সপ্রেস ইনস্টল করলেই তো আপনার এক্সপ্রেস সার্ভার তৈরি হবে না, সেটার জন্য তো ইনস্ট্রাকশন লাগবে, মানে অ্যাপ জেএস একটা ফাইল তৈরি করতে হবে, সেটার ভিতরে মানে এক্সপ্রেস জেএস সার্ভার তৈরি করতে হবে। তাহলে সেটা করি আমরা, পাস অ্যাপ ডট জেএস, পাস দেওয়ার পরে ন্যানো ওপেন করতে হবে,
ওপেন করলাম। এখন আমাদের এইখানে যে ফোল্ডারটা যায়, এইখানে আমাদের একটা ফাইল করা আছে, কারণ এটা বড় তো, অনেক বড়, এটা করা আছে, এটা লিখতে গেলে অনেক সময় লাগবে। তো এখানে ব্যাকএন্ডে যাই, দেখেন ব্যাকএন্ডে গিয়ে app.js ওপেন করি আপনাদের সামনে। এই যে নোটবুকস, এই আপনারা বোধহয় দেখতে পাচ্ছেন, তাই না? app.js আমরা ওপেন করি সাবলাইম টেক্সটে, চুজ অ্যানাদার। সাবলাইম টেক্সটটা কোথায়? এই যে সাবলাইম টেক্সট, এই যে দেখেন app.js, আগেরটা ছিল app.jsx, এটা কিন্তু app.js মানে জাভাস্ক্রিপ্ট ফাইল। কনস্ট এক্সপ্রেস রিকোয়ার এক্সপ্রেস, ঠিক আছে? এখানে বলে দিয়েছে এক্সপ্রেসটা লাগবে, মানে আমি যে সার্ভার তৈরি করতেছি সেখানে মাই এক্সপ্রেস লাগবে, মাই সিকিউর 2 লাগবে, কর্স লাগবে। তাহলে এগুলো তো আমাদের অলরেডি আছে, আমরা ইনস্টল npm ফোল্ডারে অলরেডি আছে, তাহলে কোনো সমস্যা নেই। এখন আমরা অ্যাপ তৈরি করতেছি এক্সপ্রেস, দেখছেন? এই হলো অ্যাপ, এক্সপ্রেস অ্যাপ, এক্সপ্রেস উইদিন উইদিন ব্র্যাকেট কোলন এই ইউজ কর্স ইউজ এক্সপ্রেস ডট জেসন, এই জিনিসগুলো করতেছি। এখন এটার ভিতরে আবার মাইস্কুয়েলের সাথে সে কানেক্ট হবে, মাইস্কুয়েলের সাথে কানেক্ট হবে, সেটাও বলে দিয়েছে যে হোস্ট কি হবে মাইস্কুয়েল, ইউজার হবে অ্যাপ ইউজার, পাসওয়ার্ড হবে অ্যাপ পাসওয়ার্ড, আর ডাটাবেস হবে অ্যাপ ডিবি। ঠিক আছে? এগুলো দেওয়ার পরে মাইস্কুয়েল কানেক্টেড হবে। এই তো আমরা হ্যালো, এখানে হ্যালো ফ্রম নোড.জেএস এক্সপ্রেস ব্যাকএন্ড মেসেজ, এই তো এটা কি করবো, আমরা কপি করে নিই, যা যা আছে কপি করে নিই, অ্যাজ ইট ইজ কপি করে নিই। কপি করে নিয়ে আমরা এখানে এই এটার ভিতরে রেখে দিই, কন্ট্রোল এক্স দেই, বের হয়ে যায়। তাহলে কি হলো, আমাদের আমাদের এই জিনিসটা কমপ্লিট হলো। কোনটা? এক্সপ্রেস সার্ভার আমরা তৈরি করলাম। ঠিক আছে, এখন আপডেট ব্যাক, এইটা আমাদের কিছু করার নাই, শুধু ওই ফাইলটা তৈরি করাই হলো আমাদের এক্সপ্রেস সার্ভার তৈরি করা। ঠিক আছে, এখন আমাদের কিন্তু আপডেট ব্যাকএন্ড প্যাকেজেশন, প্যাকেজেশনে আমাদের একটা আপডেট করতে হবে। কি আপডেট করতে হবে আমরা সেটা একটু দেখি। আমাদের করতে হবে কি, আমরা নোডকে যখন নোড সার্ভারকে রান করব তখন আমরা ওই স্টার্ট দিয়ে, অর্থাৎ স্টার্ট নোড অ্যাপ এভাবে দিব। তাহলে সেটা আমরা কিভাবে করতে হয় একটু দেখি। ব্যাকএন্ডের ভিতরে এলএস কমান্ড দিই, এখানে দেখেন প্যাকেজ ডট জেসন ফাইল আছে, এইটাকে আপডেট করবো। তো এইটাকে আপডেট করতে হলে প্যাকেজ দিতে হবে, প্যাকেজ ডট জেসন। একটা লক আছে কিন্তু লকটা ধরবেন না, এটা ধরবেন না, এইটা ধরবেন, প্যাকেজেশনটা ধরবেন, আপডেট করবেন। এই দেখেন এখানে টেস্ট স্ক্রিপ্ট আমরা একটা লিখবো, স্ক্রিপ্ট লিখবো। কারণ স্ক্রিপ্ট কেন লিখবো, কারণ আমরা স্টার্ট করবো, যখনই আমরা npm স্টার্ট দেবো তখনই নোড জেএস ব্যাকএন্ড রান হয়ে যাবে, মূলত ওইটাই করা। তো সেটা করতে হলে কি করবো, স্ক্রিপ্টের ভিতরে যা আছে সব ঠিক থাকবে। ঠিক থাকার পরে একদম শেষের দিকে কমা দিয়ে আপনি একদম টেস্টের সমান সমানে যাইয়া গিয়ে লিখবেন কি, লিখবেন স্টার্ট, ও মানে ইনভার্টেড কমা আগেরটার মতন, এই যে স্টার্ট এইভাবে দিবেন না, ইনভার্টেড কমা ক্লোজ দিতে হবে, হ্যাঁ, তারপরে এইটা দিতে হবে। এরপরে আপনার কি দিতে হবে, হ্যাঁ, স্টার্ট দেওয়ার পরে এখানে দেওয়ার পর আবার ইনভার্টেড কমা দিতে হবে, হ্যাঁ, আবার ইনভার্টেড কমা দিতে হবে। তারপরে নোড অ্যাপ ডট জেএস, এই যখন এটা ঠিক হবে, যখন এটা কোনো ওয়াইড থাকবে না, হ্যাঁ, যখনই আমি ব্রাউজারে মানে কমান্ড টার্মিনালে npm স্টার্ট লিখবো, ধরুন এখানেই লিখে দেখাই আপনার npm স্টার্ট, এই npm স্টার্ট যখন লিখবো তখন প্যাকেজ ডট জেসন থেকে এই নোড জেএস অ্যাপ এটাকেই রান করবো। এইটাই মূলত ওইটা। ঠিক আছে, তাহলে এটাকে আমরা রিমুভ করে দিই, এটা তো এখানে লাগবে না, এটা জাস্ট বোঝানোর জন্য। এই, তো আমাদের এইটাও হয়ে গেল। ডকারাইজ ব্যাকএন্ড করবো এখন। ব্যাকএন্ডের ভিতরে যে সোর্স কোড আমরা ডেভেলপ করলাম এটাকে এখন ই করতে হবে, মানে ডকারাইজ কেন করবেন, আপনি ইমেজ করার জন্য করবেন। তাহলে সেটা আমরা করে নিই, এলএস এলএস, হ্যাঁ এলএস কমান্ড দিয়ে দেখি এখানে কি আছে। অ্যাপ.js আছে কিন্তু এখানে ডকার ফাইলটা নাই। তাহলে টাস ডকার ফাইল করতে হবে, DOCK ইয়ার ডকার ফাইল, এই দেখেন ডকার ফাইল লিখলাম, টাস DOCK ইয়ার, আমরা বারবার চেক করবেন, বানান বলিলে এটা কাজ করবেন। এখন ন্যানো ডকার ফাইল, এই যে ডকার ফাইল লিখলাম। এটার ভিতরে এখন লিখতে হবে কি, আমাদের এটা আমি বুঝাই দিই, এখানে এটার ভিতরেই আছে, ব্যাকএন্ডের ভিতরে ডকার ফাইল করা আছে। ফর সিম্পলিসিটি আমি যদি এটাকে ওপেন উইথ চাই, সাবলাইম টেক্সটে যাই, এই এটাকে কপি করে নিই, তারপর ওখানে গিয়ে আমি বুঝাই আপনার। এই যে ফ্রম নোড টু একই জিনিস, অর্থাৎ আমি যে ব্যাকএন্ড সার্ভারের জন্য যে বেজ ইমেজটা নিব ডকার হাব থেকে, সেটা নোড, নোড এবং সেটা 22 ভার্সন। ওয়ার্ক ডিরেক্টরি কি হবে, অর্থাৎ যে ব্যাকএন্ড কন্টেইনারটা হবে সেটার মধ্যে ওয়ার্ক ডিরেক্টরি হবে স্ল্যাশ রুট অ্যাপ। যেমন আমরা লিনাক্সে যেমন রুট দিয়ে অনেক ফোল্ডার দেখি না, ইটিসি বার রুট হোম, ওই রকম স্ল্যাশ অ্যাপ ওয়ার্ক ডিরেক্টরি। এরপরে কপি, কপি প্যাকেজ, এইটা কি, এইটা হইছে আপনার বিল্ড হওয়ার পরে, অর্থাৎ এই যে আমাদের এই এই কম্পিউটার, যেটা আমার নিজের কম্পিউটার, এখন নিজের কম্পিউটার না, মানে যে লিনাক্স মেশিনটাই আমরা কাজ করতেছি, ডেভেলপমেন্ট মেশিন যেটাই বলেন, এই এটার ভিতরে প্যাকেজ ডট জেসন কপি করতে, কপি করে কন্টেইনারের, কন্টেইনার করতেছে সেটার ইমেজ, সেই ইমেজের মধ্যে ডট রুটে পেস্ট করে দেবে। তারপরে কি করবে,
সে তার যে রুট ডিরেক্টরি মানে কন্টেইনারের যে রুট ডিরেক্টরি অর্থাৎ ইউজারের হোম ডিরেক্টরি, সেইখানে গিয়ে সে রান npm ইনস্টল লিখবে, যেমন আমরা করলাম npm ইনস্টল, এরপরে কপি করবে, এক্সপোজ করবে 5000 পোর্টে, npm স্টার্ট দেবে। কারণ npm স্টার্ট কেন, এটা কাজ করতো না, এটা কাজ করতো না যদি আমরা এখানে একটু আগে প্যাকেজ ডট জেসন চেঞ্জ না করে আসতাম, তাহলে npm স্টার্ট লিখে কাজ করবে না। আমরা একটু আগে দেখাইছি, আমি কয়েক সেকেন্ড আগে প্যাকেজ ডট জেসনের মধ্যে স্ক্রিপ্টের মধ্যে বলে দিছি, কি বলে দিছি যে হ্যাঁ সেইখানে যাই আবার, আচ্ছা এটা সেভ দিয়ে যাই, হ্যাঁ ওইটা ওপেন করি, এলএস ক্যাট প্যাকেজ ডট জেসন, এই এই এখানে বলে দিছে কি স্টার্ট, মানে npm স্টার্ট, npm তো লাগবেই কমান্ড দিতে, npm ছাড়া কোনো কমান্ড দেওয়া যাবে না, সেই জন্য npm টা হচ্ছে কমন, ওটা লিখতে হবে না। এরপরে এখানে যেটা আছে স্ক্রিপ্টের মধ্যে সেটা কাউন্ট করবে npm স্টার্ট। যদি টেস্ট করতে চান তাহলে npm টেস্ট লিখলেই হবে, এগুলো লেখা লাগবে না। npm স্টার্ট দিলে মানে সে কি করবে, নোড অ্যাপ ডট জেএস কে রান করবে। আমরা যেটা অ্যাপ ডট জেএস কোথায় আছে, ব্যাকএন্ডের মধ্যে, ঠিক আছে। তো আমরা এটা এলএস কমান্ড দিই আর ন্যানো ডকার ফাইলটা যাই, তাহলে এটা হয়ে গেল আমাদের। কন্ট্রোল এক্স এটা দিয়ে দিলাম, আমাদের কি হলো, আমাদের ডকারাইজ হয়ে গেল। ডকারাইজ করাটা কিন্তু কঠিন না, মানে আপনার জাস্ট একটা ফাইল ডকার ডকার ফাইল তৈরি করতে হবে, এর ভিতরে আপনার প্রয়োজন মতো ইমেজ করতে যা যা লাগে সেইটা দিতে হবে, নাথিং এলস। সিম্পল ফর্মুলা, অর্থাৎ ইমেজ করবেন যে সোর্স কোড দিয়ে, সেই স্টেপ বাই স্টেপ প্রসিডিউরটা ডকার ফাইল বলে দেবেন, দ্যাটস ইট। সেটা কিন্তু এমন না যে শত শত লাইন হবে, এমন না, 5 থেকে 10 লাইন এরকম মধ্যেই ডকার ফাইলটা কমপ্লিট হবে। তাহলে এটা আমাদের হয়ে গেল ডকারাইজ ব্যাকএন্ড আমরা কমপ্লিট করলাম, এখানে দেখেন ডকারাইজ ব্যাকএন্ড, তাহলে এটাও আমাদের হয়ে গেছে। এখন প্রিপেয়ার ডাটাবেস তৈরি করতে হবে, একটা ডাটাবেস ক্রিয়েট করতে হবে। তো ডাটাবেস ক্রিয়েট করতে হবে কোথায়, তাহলে আমরা যাইতে হবে কোথায়, আমরা ব্যাকএন্ড থেকে চলে যাই, আমরা আসি এখন আমাদের প্রজেক্টের রুট ডিরেক্টরিতে। এখন এখানে আসার পরে আমরা দেখতেছি ফ্রন্ট এন্ড ব্যাক এন্ড ডাটাবেস, তাহলে তিনটে হলো। আমরা ডাটাবেসে কিছু করি নাই, সিডি ডাটাবেসে যাই, এলএস কমান্ড দিয়ে দেখি যে কিছুই নাই, একদম ফাঁকা। তাহলে এখানে আমাদের একটা ডাটাবেস তৈরি করতে হবে, মানে ডাটাবেস টেবিল তৈরি করতে হবে, মানে ডাটাবেস সোজা কথা। আমাদের মাইসিকল ক্লায়েন্ট ইনস্টলই করছি আমরা আগে, তাই না? তাহলে এখানে ডাটাবেসটা এই ফোল্ডারের মধ্যে ডাটাবেসটা রাখি। সেক্ষেত্রে কি করতে হবে, যে আমরা একটা ফাইল তৈরি করি, হ্যাঁ ফাইলটার নাম দিই ধরেন init ডট সিকিউএল, এই নামে ডাটাবেসটা থাকবে। আমরা সবসময় দেখছি ডাটাবেস ফাইলের কি নাম থাকে, ডট সিকিউএল। আপনি যদি মানে মাইসিকিউএল এর ডাটাবেস ফাইল ব্যাকআপ নেন, তাহলে দেখবেন ডট সিকিউএল নামে ডেটা। এখন এইটি ধরেন init ডট সিকিউএল নামে আমি ধরেন ফর এক্সাম্পল করলাম, হ্যাঁ একটা ফাইল তৈরি করলাম, মানে এইটি ডাটাবেস এই। তাহলে এটির ডাটাবেস যদি হয়ে থাকে এটা, তো এটার ভিতরে কি করতে হবে, অ্যাড করতে হবে। কি অ্যাড করা লাগবে, হ্যাঁ আপনার ওই ফাইলস এবং ফোল্ডার্স গুলো অ্যাড করতে হবে। তো এই ন্যানো init ডট এসিকিউএল, এই এটার ভিতরে লিখতে হবে আপনার কমান্ড গুলো লিখতে হবে, ঠিক আছে। এটার ভিতরে আপনার সেই অনেক বেশি কমান্ড লিখতে হবে, ওগুলো আবার বুঝাইতে হবে আপনাদেরকে। হ্যাঁ, যা যা করবো সেটা আমি এখানে লিখতেছি, এই যে দেখেন। তো দেখেন ক্রিয়েট ডাটাবেস ইফ নট এক্সিস্ট অ্যাপডিবি, আমরা যেমন কোথায় যেন আমরা দেখে আসছি অ্যাপডিবি, ইউজার অ্যাপডিবি, ওই যে কোথায় অ্যাপ ডট জেএসএক্স এর মধ্যে, ঠিক আছে, যেখানে ব্যাকএন্ড থেকে ডাটাবেসে কানেক্ট হবে, সেখানে কিন্তু বলে দিয়ে এসেছি আমাদের ইউজার কি, ক্রিয়েট ডাটাবেস ইফ নট এক্সিস্ট অ্যাপডিবি। এটা কিন্তু ডিবি নট ইউজার, এই যে লেখা আছে ক্রিয়েট ডাটাবেস, যদি এক্সিস্ট না থাকে তাহলে এটা তৈরি করবে। তারপরে ইউজ অ্যাপডিবি, সেটা ইউজ করবে, মানে ক্রিয়েট করার পর ইউজ হবে। যেমন আমরা যেমন মাইসিকিউএল যে কোয়েরি গুলো করতে হয়, সিকিউএল সিনট্যাক্স বলে, দেখবেন যে ওখানে ডাটাবেস ইউজ করতে হলে ইউজ অ্যাপডিবি দিতে হয়, ক্লোন সেমিক্লোন। তারপরে ক্রিয়েট টেবিল ইউজার্স, একটা ক্রিয়েট ইউজার্স নামে একটা টেবিল তৈরি করতেছি, এই ইউজার্সও কিন্তু বলে দিয়ে আসছি আমরা সেইখানে কোন টেবিল থেকে আসবে। আমরা যদি আরেকটা ওপেন করি, তাহলে এখানে দেখি ব্যাকএন্ডে যাই, সিডি ডকার সিডি ব্যাকএন্ড, ঠিক আছে, এলএস সিডি, না ওই অ্যাপ ডট জেএস, ন্যানো অ্যাপ ডট জেএস, এই দেখেন এখানে ডিবি মাইসিকিউএল ইউজার অ্যাপ ইউজার ডাটাবেস অ্যাপ ডিবি পাসওয়ার্ড অ্যাপ পাসওয়ার্ড। তাহলে এখানে কি করতে হবে, ও আর ফ্রন্ট এন্ডের ভিতরে আমরা দেখেছিলাম যে হ্যাঁ ইউজার দিয়ে যে পায় সেটা ওইখানে দেওয়া আছে। আমরা যদি এইটাকে এখানে কন্ট্রোল এক্স দিই, সিডি ব্যাকএন্ডে যাই, সিডি ফ্রন্ট এন্ডে যাই, এলএস এখানে সিডি এসআরসি তে যাই, হ্যাঁ এখানে ন্যানো অথবা ক্যাট 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 দিব, কারণ এখানে আমরা অযথা আমরা কিছু এডিট করবো না। দেখেন দেওয়া আছে কি ইউজার ডট ম্যাপ ইউজার্স, ঠিক আছে। তো এখানে কি আছে ইউজার্স, এই যে টেবিলটা হচ্ছে ইউজার্স। আপনারা এগুলো যারা ডেভেলপার আছে, যারা ইনফ্রাস্ট্রাকচার পিপল আমার মতন, তারা একেবারে অন্ধ এই বিষয়, ব্লাইন্ড। দেখেন ইউজার্স, এখানে ইউজার্স আছে, এই ইউজার্স ম্যাপ করতেছে, এই ইউজার্স হয়েছে টেবিল, পরেরটা না এইটা, আর এইটাই এখানে দেওয়া আছে ইউজার্স টেবিল। তারপরে আইডি আইএনটি অটো ইনক্রিমেন্ট প্রাইমারি কি নেম বার্কার, এগুলো হলো ডিফাইন করতেছে তার
ফিল্ড ডিসক্রাইব করতেছে, ঠিক আছে। তারপর ইনসার্ট অটো ইনটু ইউজার্স নেম ইমেল, এইটা আমরা ইনসার্ট করি, এখন ইনসার্ট করতেছি। হ্যাঁ, রহিম রহিম, করিম করিম, এগুলো ইনসার্ট করতেছি ডাটাবেজের মধ্যে। ওটা কিন্তু মাইসিকিউএল, ঠিক আছে। এটা যদি আপনি আপনার এই কম্পিউটারে যদি পিএইচপি মাইডমিন সেট আপ করেন, অথবা বাহির থেকে যদি রিমোট মাইসিকিউএল ক্লায়েন্ট কম্পিউটার, আমার কম্পিউটারে আছে ডিবি এবার, আমার কম্পিউটারে আছে মাইসিকিউএল কি আছে আর মাইসিকিউএল ওয়ার্কবেঞ্চ, আপনি যদি এগুলো দিয়ে এই ডাটাবেসটা কানেক্ট করেন, ডাটাবেস ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে এই পাসওয়ার্ড দেন, মানে এই আইপি অ্যাড্রেসটা দেন, পাবলিক আইপি অ্যাড্রেস, আর এটা যদি পাবলিকলি অ্যাক্সেসিবল থাকে, তাহলে আপনি সেখানে বসে আপনি এখানে সবকিছু চেঞ্জ করতে পারবেন, কাজ করতে পারবেন। হ্যাঁ, আপনার এটা কমপ্লিটলি একটা মাইসিকিউএল ডাটাবেস এখানে করা হয়েছে একটা ফাইলের মধ্যে, ঠিক আছে। তো এটা আমরা কন্ট্রোল এক্স দেই, কন্ট্রোল এক্স দিয়ে ওয়াই দিই, ঠিক আছে। তাহলে আমাদের কি হলো, ডাটাবেস আমরা করলাম, ঠিক আছে। তাহলে আমাদের বাকি আছে কি, আর বাকি কিছু নাই, এখন শুধু অর্কেস্ট্রেট করতে হবে। এই যে দেখেন, কন্টেইনার অর্কেস্ট্রেশনে যান, ডকার কম্পোজ কনফিগারেশন, বেশি কিছু আর বাকি নেই আমাদের, প্রায় আমরা কমপ্লিট করছি, আমরা হয়তো 4-5 মিনিটের মধ্যে আমাদের পুরো প্রজেক্টটা কমপ্লিট হয়ে যাবে। ডকার কম্পোজ কনফিগারেশন এইটা আমরা করবো। তাহলে এইটা করতে হলে কি করতে হবে, এইটা করতে হলে আমাদের এখানে যেতে হবে এবং রুটে যেতে হবে। কোথায়? একেবারে রুট বলতে কি, প্রজেক্ট ডিরেক্টরি, সেই প্রজেক্ট ডিরেক্টরিতে যেতে হবে, ঠিক আছে। প্রজেক্ট ডিরেক্টরিতে গিয়ে আমাদের একটা ফাইল তৈরি করতে হবে, কি, ডকার কম্পোজ। এখন হলো ডকার কম্পোজের কাজ। আমরা ইনস্টল করছিলাম কবে, একেবারে শুরুতে ডকার কম্পোজ ইনস্টল করছি অর্কেস্ট্রেশনের জন্য। এখন যেহেতু আমরা উই আর গোয়িং টু বিল্ড অ্যান্ড কি, হ্যাঁ, রান, সো দ্যাটস ওয়াই উই নিড ডকার কম্পোজ। এন্ড ডকার কম্পোজ তো ফাইল তৈরি করা লাগবে, আদারওয়াইজ ইট উইল নট ওয়ার্ক ইটসেলফ। ডকার কম্পোজ তাহলে কি করতে হবে, টাস ডকার DOCKER ডকার হাইফেন কম্পোজ, বানানটা খেয়াল করতে হবে, ডট ওয়াইএমএল নিশ্চয়ই, ডেফিনেটলি ইট ইজ ইএমএল ফাইল। টাস, আবার দেখেন খেয়াল করেন আমি বানান ভুল করছি কিনা, আমি তো অনেক ভুল করি বানান। DOCKER ডকার হাইফেন কম্পোজ ডট ওয়াইএমএল। তো এটাকে কি করবো, ন্যানো দেবো, ডকার কম্পোজ ইএমএল। এখন এটার ভিতরে লিখবো, এটার ভিতরে কি লিখতে হবে, এটার ভিতরে আমাদের সেই পুরো কম্পোজটা লিখতে হবে। তার কম্পোজটা আমাদের অলরেডি আছে, এটা যেহেতু বড় ফাইল, সুতরাং এটা আমি এইখান থেকে নিয়ে নিই। এই যে কম্পোজ, এই যে দেখেন অনেক বড় ফাইল, এটাকে সাবলাইম টেক্সটে ওপেন করি। সাবলাইম টেক্সট যদি আপনারা না দেখতে পারেন তাহলে জিজ্ঞাসা করবেন। এই যে ভার্সন 3.8, ঠিক আছে। এটা আমরা এখানে বুঝাবো অথবা ওখানেও বুঝাইতে পারি। আমরা এটা কপি করে নিয়ে নিই, কন্ট্রোল সি। কন্ট্রোল সি দেওয়ার পরে এখানে কি করতে হবে, এই ডকার ফাইলের ভিতরে এটা কপি হয়ে যাবে। দেখেন, ডকার কম্পোজ যখনই লিখবেন সেটার একটা ভার্সন লিখতে হবে, ভার্সন দিতে হবে 3.8 সামথিং। এবং ডকার কম্পোজের ভিতরে আমাদের সার্ভিস গুলো বলে দিতে হবে। কারণ কি, আমরা যখন ম্যানুয়ালি রান করছি তখন লেখছে কি, ডকার রান, ডকার রান হাইফেন ডি, মানে ব্যাকগ্রাউন্ডে রান করে। তারপরে নেম দিছে কি, হাইফেন হাইফেন নেম দিছি, কন্টেইনারের নাম দিছি। তারপরে হাইফেন পি দিছি, পোর্ট দিছি, একটা কন্টেইনারের পোর্ট, একটা বাইরের হোস্টের পোর্ট। হোস্টের পোর্ট কোনটা, প্রথমটা। আর কোলনের পরে যেটা পোর্ট সেটা হয়েছে ডকার কন্টেইনারের পোর্ট। সেগুলো দিয়ে আমি বুঝেছি। তো ওই জিনিসগুলো এখন দেখেন, সার্ভিস গোয়িং টু ডিসক্রাইব টু সার্ভিস, নট টু সার্ভিস, থ্রি সার্ভিস, ফ্রন্ট এন্ড, ব্যাক এন্ড অ্যান্ড মাইসিকিউএল, ঠিক আছে। এগুলো আমি এখন একটা একটা করে এক্সপ্লেন করবো। দেখেন, সার্ভিস যেটা তৈরি হবে, মানে যেটা কন্টেইনার, সে কি করবে, সে ইমেজ তৈরি করবে। ইমেজ কিন্তু এমনি এমনি হয় না, ইমেজ তৈরি করবে ডকার, ডকার কম্পোজ। ডকার ফাইল তো আছে ওইখানে, ডকার ফাইল ইমেজ তৈরি করবে, কিন্তু ইনস্ট্রাকশনটা দেবে কে, ইনস্ট্রাকশনটা দেবে ডকার কম্পোজ, বিকজ ইটস এ অর্কেস্ট্রেশন ম্যানেজমেন্ট টুল। তো দেখেন, সার্ভিসের ভিতরে এখানে কিন্তু একটু গ্যাপ দিয়ে নিতে হবে, মানে দুইটা দুইটা স্পেস দিয়ে নিতে হবে। প্রত্যেকটা জায়গায় দুইটা স্পেস, একটা স্পেস দিলে কাজ করবে না। দুইটা স্পেস দিয়ে ফ্রন্ট এন্ড সার্ভিস লিখবেন, তারপরে কোলন দেবেন, তারপরে বিল্ড করবে। বিল্ড করবে, সে বিল্ড যে করবে, সে প্রথমে বিল্ড করবে, সে কোনটা বিল্ড করবে, সে রুট ডিরেক্টরি ফ্রন্ট এন্ড বিল্ড করবে। এখানে রুট ডিরেক্টরি কি, এখানে রুট ডিরেক্টরি হলো প্রজেক্ট ফোল্ডার, কারণ আমি আসি প্রজেক্ট ফোল্ডারে। আমি বর্তমানে এটা যদি এক্সিট করি, কন্ট্রোল এক্স দেই এবং সেভ দেই, আমি আসি কোন জায়গায়, আমি আছি ডকার ওয়েব অ্যাপ এই ফোল্ডারে। তার মানে এখন যদি আমি কোনো কিছু রান করতে চাই, তাহলে আমার রুট ডিরেক্টরি কোনটা, আমার রুট ডিরেক্টরি হবে এইটা। এবং এইটার মধ্যেই কি আছে, এইটার মধ্যেই ফ্রন্ট এন্ড আছে, সেইটাই এখানে বুঝাইছে। এই তো ফ্রন্ট এন্ড, বিল্ড ফ্রন্ট এন্ড, পোর্টস কি কি করে 5173 এবং বাইরে, অর্থাৎ কন্টেইনার পোর্ট ও 5173। আর প্রথমটা হলো হোস্ট পোর্ট, আর পরেরটা হচ্ছে কন্টেইনার পোর্ট। হোস্ট পোর্ট মানে হচ্ছে এইটা, এখানে যদি 8080 দেন কাজ করতে পারে, কিন্তু কন্টেইনার পোর্ট এইটা লাগবে।
ডিপেন্ডস অন ব্যাকএন্ড, মানে ব্যাকএন্ড যদি না থাকে তাহলে এটা বিল্ড হবে না, ব্যাকএন্ড বিল্ড হতে হবে, এই জন্য ডিপেন্ডস অন। এবং নেটওয়ার্ক হলো অ্যাপ নেটওয়ার্ক, অর্থাৎ আমি নেটওয়ার্ক তৈরি করতেছি না এখন, আগে করি নাই কিন্তু এখন নেটওয়ার্ক তৈরি করতেছি, হাইফেন অ্যাপ নেটওয়ার্ক। সে কিন্তু বিল্ড হবে অ্যাপ নেটওয়ার্কের মধ্যে, অ্যাপ হাইফেন নেটওয়ার্ক। এখন আমি যদি এখানে লিখি, এটা একটু কি করি, সিডি কোলন, ও কোথায় ইয়াই গেছে, হ্যাঁ এই। তো এখানে যদি আমি লিখি ডকার নেটওয়ার্ক, গতকালকে কমান্ডটা দেখাইছে, এখানে আছে কি, ড্রাইভার আছে কি, ব্রিজ হোস্ট নাল, নেটওয়ার্ক আছে ব্রিজ হোস্ট নাল, অর্থাৎ নাই, অ্যাপ নেটওয়ার্ক নাই, তাহলে অ্যাপ নেটওয়ার্ক তৈরি করবে। আর এটা এই ফ্রন্ট এন্ডটা যে বিল্ড হবে ডিপেন্ড করবে ব্যাকএন্ডের উপর। এরপর আসেন ব্যাকএন্ড। ব্যাকএন্ড ওই একই জিনিস, হ্যাঁ একই জিনিস কি, এই ডকার ওয়েব অ্যাপ রুট ফোল্ডারের মধ্যে ব্যাকএন্ড আছে, যেহেতু আমি এইখান থেকে রান করতেছি সুতরাং এটা এখন ওইটাই রুট ডিরেক্টরি, পোর্টস 500008, ডিপেন্ডস অন মাইসিকিউএল, অর্থাৎ ব্যাকএন্ড আবার বিল্ড মানে হবে তখন এটা মাইসিকিউএল কন্ডিশনের উপর ডিপেন্ড, সার্ভিস হেলদি যদি থাকে অনলি তখনই এটা রান করবে, মানে রান, ইমেজ করতেছে না কিন্তু, সে কিন্তু রান করতেছে, ইমেজ তো করবে ডকার ফাইল, ডকার কম্পোজ রান করবে, ঠিক আছে। তো নেটওয়ার্ক অ্যাপ নেটওয়ার্ক, মাইসিকিউএল কি হবে, মাইসিকিউএল ইমেজ নেবে, মাইসিকিউএল এর জন্য কোনো নাই, কন্টেইনার নাই, কন্টেইনারই, এটা নতুন কন্টেইনারই, বাট এটা ডকার হাব থেকে নেবে, এটা কিন্তু কোনো ধরনের সোর্স কোড নাই যে এই যেখান থেকে বিল্ড করবে এমন না, ওখানে ডাটাবেসটা আছে, সেখানে কন্টেইনার আর ডাটাবেস দুই জিনিস, কন্টেইনার ডাটাবেসের সাথে কানেক্টেড থাকবে, কন্টেইনার আর ডাটাবেস এক না, কন্টেইনার ক্রিয়েট করবে এইটা দিয়ে, এই মাইসিকিউএল কন্টেইনার, ইমেজ দিয়ে কন্টেইনার ক্রিয়েট করবে, কিন্তু কানেক্ট করবে কোথায়, ডাটাবেসে, ডাটাবেস কোথায় লিখছিলাম আমি, এইখানে এলএস ডেটাবেস, ঠিক আছে। তো দেখেন মাইসিকিউএল হাইফেন, এই যে এই মাইসিকিউএল এটা হয়েছে, এই ইমেজ হচ্ছে মাইসিকিউএল কোলন 8 ভার্সন, এবং এনভায়রনমেন্ট হচ্ছে মাইসিকিউএল রুট পাসওয়ার্ড যেভাবে আমরা আগে দিছি সেম ওইরকম, পোর্টস 3306, অবশ্যই সার্ভারে 5000 3306 5173 অ্যাক্টিভ থাকতে হবে। এইটা আমি একটু দেখাই নিয়ে আসি এই মুহূর্তে, যেটা ওটা অ্যাক্টিভ আছে কি নাই, হ্যাঁ এটা অ্যাক্টিভ করা হয়েছে, দেখেন এই পোর্ট অ্যাক্টিভ না থাকলে কাজ করবে না, দেখেন এডিট ইনবাউন্ড রুল, এই এখানে 5173 আছে, এখানে 5000 আছে, এখানে 3306 আছে, আর বাদ বাকি তো আগের 8081 এটা আমরা দেখেছিলাম, 8080 দেখেছিলাম। তো এই তিনটে পোর্ট লাগবে আপনার, সেই তিনটে পোর্ট এখানে অ্যাক্টিভ করা আছে, ঠিক আছে। তো কি করলাম, ভলিউম, অর্থাৎ মাইস্কুয়েল হাইফেন ডেটা, মাইস্কুয়েল ডেটাটা হয়েছে একটা ভলিউমের নাম, মাইসিকিউএলের যত ডেটা সেটা এই মাইসিকিউএলের যে এইটা মানে মাইসিকিউএল যে ডেটাবেসটা সেটা থাকবে কোথায়, সেটা থাকবে হলে ভার লিব লাইব্রেরি মাইসিকিউএল ডাটাবেসটা, আর এটা ভলিউম তৈরি হয়েছে একটা মাইসিকিউএল ডেটা, তারপরে মাইসিকিউএল ডেটা দেওয়ার পরে এটা কোলন দিতে হবে, কোলন, কোলন দিয়ে তারপর, কোলন মানে কি আমরা বলি না সমান সমান, কোনো কিছু লিখতে গেলে সমান সমান অমুক 2 + 2 সমান সমান 4, তাহলে এটা সমান সমান দেওয়া লাগে, তো এখানে মাইসিকিউএল হাইফেন ডেটা কোলন, ওইটা বুঝাইছে কোলন, কোলন দিয়ে এই যে পুরো পুরো এইটা রুটটা দেখাই দিচ্ছে। তারপরে ডেটাবেসটা কি হবে, এই ডেটাবেস হয়েছে ইনিট সিকিউএল, ঠিক আছে, এই যে ভলিউম ডকার এন্ট্রি পয়েন্ট ইনিট, এগুলো এন্ট্রি পয়েন্ট, ঠিক আছে। এরপরে হেলথ চেক করবে সে, এই যে সিএমডি মাইসিকিউএল অ্যাডমিন পিং, এই জিনিসগুলো বাই ডিফল্ট আছে। নেটওয়ার্ক হবে অ্যাপ নেটওয়ার্কের ভিতরে, সেই এই যে মাইসিকিউএল যে এইটা, এই মাইসিকিউএলের যে কন্টেইনারটা, এই কন্টেইনারটাও অ্যাপ নেটওয়ার্কে ক্রিয়েট হবে, হ্যাঁ এইখানে শেষে নেটওয়ার্ক অ্যাপ নেটওয়ার্ক ভলিউম মাইসিকিউএল, দুইটা ভলিউম ক্রিয়েট হচ্ছে, এইটা হচ্ছে ভলিউম ক্রিয়েট করছে, হ্যাঁ ওখানে ভলিউম ক্রিয়েট হচ্ছে না, এখানে ভলিউম, এখানে ভলিউম দেখাচ্ছে, মানে নেটওয়ার্ক দেখাচ্ছে যে কোন নেটওয়ার্ক, কিন্তু আসলে মূলত ক্রিয়েট হচ্ছে এইখানে, এই যে অ্যাপ নেটওয়ার্ক, আর ভলিউম ক্রিয়েট হচ্ছে মাইসিকিউএল হাইফান ডেটা। এখন মাইসিকিউএল হাইফান ডেটা মূলত আমি গতকালকে বলেছিলাম দিস ইজ এ লজিক্যাল মাউন্টিং পাথ, এখন মাউন্ট করতে তো হবে, মাউন্ট করতে হবে এইখানে, এইখানে মাউন্ট করলে ডাটা সব সেই ভার লাইব্রেরি মাইসিকিউএলে গিয়ে জমা হবে, ওইখানে গেলেই পাবো, এইটার ভিতরে গেলে পাবো না, কারণ এটার ভিতরে এটা তো একটা ভলিউম, কিন্তু মেইন মাউন্টিং পাথ কোনটা, মাউন্টিং পাথ হয়েছে এইটা, ঠিক আছে, এটা কন্ট্রোল এক্স দিয়ে এই। তো আমাদের কি হলো, আমাদের যেটা হয়েছে, আমরা যদি এইখানে যাই যে ক্রিয়েট মাইসিকল ডাটা, তো আচ্ছা ডকার কম্পোজ কনফিগারেশন, এটা কিন্তু আমাদের কমপ্লিট হয়েছে, এরপরে বিল্ড ডকার কন্টেইনার, এখন আমরা বিল্ড ডকার কন্টেইনার করবো। তো এখন বিল্ড করতে হইলে কমান্ড দিতে হবে, আর কিছু না। আমাদের রুটে থেকে এই জিনিসটা করতে হবে, যেমন আমি যদি লিখি ডকার কম্পোজ বিল্ড, এখন আমরা বিল্ড করি, একটা কমান্ডে বিল্ড হয়ে যাবে, কারণ এই যে বিল্ড যে এইটা যে আমরা লিখছি না, বিল্ড ডকার কন্টেইনার, একটা কমান্ডে বিল্ড হয়ে যাবে, মানে ইমেজ তৈরি করবে, বিল্ড করা কি ইমেজ তৈরি করা, ডকার ফাইল আছে না প্রত্যেকটা জায়গায়, সেই ডকার ফাইল তো আছেই, তাহলে ওই ডকার ফাইল যেহেতু আছে সে 3টা ইমেজ তৈরি করবে,
একটা ফ্রন্ট এন্ড, একটা ব্যাক এন্ড, একটা মাইসিকলের জন্য। কমান্ডটা হলো কি, রুটে রেখে ডকার কম্পোজ বিল্ড। বিল্ডটা যে করতেছে সেটা কিন্তু ডকার কম্পোজ সফটওয়্যারটা দিয়ে করতেছেন, কিন্তু গত ক্লাসে করছেন কি দিয়ে? হ্যাঁ, ইমেজ করছেন কিভাবে? ওই যে ডকার ইমেজ এইভাবে দিয়ে, মানে ম্যানুয়ালি। ঠিক আছে, কিন্তু এখন এই ডকার কম্পোজ দিয়ে বিল্ড করতেছে, পুল করতেছে কিন্তু। মানে কি কি পুল করতেছে? বেজ ইমেজ যেগুলো দিছিলাম, নোট দিছিলাম না বেজ ইমেজ, প্রত্যেকটা ইমেজ করার জায়গায় ফ্রন্ট এন্ড ব্যাক এন্ড আমি কিন্তু বেজ ইমেজ দিছিলাম। ঠিক আছে, তাহলে সেগুলো এখন পুল করছে, পুল কমপ্লিট। এরপর স্ট্যাটাস ডাউনলোডেড নিউয়ার ইমেজ ফর নোট, দেখছেন এই নোট 22 এইটা কিন্তু ডাউনলোড হচ্ছে। স্টেপ 2/7 ওয়ার্ক ডিরেক্টরি, এইটা রানিং, এই জিনিসগুলো এখন করতেছে। ইট উইল টেক ফিউ সেকেন্ডস অনলি। ঠিক আছে, তো যেহেতু আমি ডকার কম্পোজ দিয়ে বিল্ড করতেছি, যা কিছু করবে এটা তো ডকার কম্পোজ সফটওয়্যারই করবে। এটা একটা সফটওয়্যার ধরেন, আমরা এটা উইন্ডোজ গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস দেখতে পাই, এখানে এটা দেখতে পাই না। এখানে আমরা লেখা দেখতে পাই। এই দিস ইজ দ্য ডিফারেন্স লিনাক্সের সাথে উইন্ডোজ। তো রিমুভ ইন্টারমিডিয়েট কন্টেইনার, এই যে রিমুভ করতেছে আগে কন্টেইনার, স্টেপ 5/7 কপি, 6/7 এক্সপ্রেস করছে 5000 কোটে। হ্যাঁ, এটা ব্যাকএন্ড সেই করতেছে, রানিং ইন সিবি ইমেজ। এটা হচ্ছে সবগুলো ইমেজ তৈরি করবে আর কি। ঠিক আছে, সবগুলো ইমেজ তৈরি করার পরে আমরা এটাকে কি করব, আমরা এটাকে মানে রান করবো, মানে কন্টেইনার হিসেবে রান করবো। রান করার পরে আমরা চেক করবো, চেক করে দেখবো যে এটা চলে কি চলে না। যদি না চলে তাহলে প্রবলেম আছে কোথাও না কোথাও, আর যদি চলে তাহলে আমরা স্মুথলি এটা কমপ্লিট করতে পারলাম। এখন পর্যন্ত এটা ঠিকঠাক মতো হয়েছে। এই যে হ্যাঁ, সেন্ডিং বিল্ড কন্টেক্সট টু ডকার ডায়মন্ড। ঠিক আছে, তো এখানে দ্য লেগেসি বিল্ড দ্যাট ইজ ডেপ্রিসিয়েটেড অ্যান্ড উইল বি রিমুভড ইন ফিউচার রিলিজ, ইনস্টল দ্য বিল্ড এক্স কম্পোনেন্ট টু বিল্ড ইমেজ উইথ বিল্ড কিট। তো যাই হোক, সেন্ডিং বিল্ড কন্টেক্সট টু ডকার ডেমন 109 মেগাবাইট, স্টেপ 1 ফ্রম নোট :22 এইটা বোধ হয় ফ্রন্ট এন্ড, কারণ ব্যাক এন্ড তো আগে তৈরি করতে হবে, সিকিউএল সার্ভার, দেন ব্যাক এন্ড, দেন ফ্রন্ট এন্ড। ফ্রন্ট এন্ডটা সবার শেষ। তো এইটা হচ্ছে ফ্রন্ট এন্ড। হ্যাঁ, তার শেষে আবার আমরা দেখবো যে ডকার পিএস দিয়ে দেখবো যে কন্টেনার রান করে কিনা, বা কয়টা ইমেজ তৈরি হয়েছে সেটা আমরা দেখবো। তো দেখেন, এই যে আমি এখন সাকসেসফুলি বিল্ড এটা করলাম, তারপর সাকসেসফুলি ট্যাগ ডকার ওয়েব অ্যাপ ফ্রন্ট এন্ড লেটেস্ট, এটাও সাকসেসফুলি হয়েছে। তাহলে এখন আমরা যদি দেখি ডকার ইমেজেস, ঠিক আছে, এখানে দেখেন ডকার ইমেজেস দেওয়ার সাথে সাথে আমাদের 3টি ইমেজ তৈরি হয়েছে, যেটা আমরা বলছিলাম যে একটা হলো ব্যাকএন্ড নামে একটা ইমেজ তৈরি হয়েছে, হ্যাঁ, আর একটা হচ্ছে ফ্রন্ট এন্ড নামের একটা ইমেজ তৈরি হয়েছে। ঠিক আছে, লেটেস্ট ট্যাগ। আর একটা হচ্ছে নোট 22 নামে একটা ইমেজ। ব্যাকএন্ড 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 নোট নোট 22। ঠিক আছে, তো এখন আমরা কি করব, আমাদের পরবর্তী স্টেপ হয়েছে এগুলোকে রান করা। রান করতে হলে কি করতে হবে, ডকার কম্পোজ। হ্যাঁ, ডকার কম্পোজ তো দিতেই হবে, এটা হাইফেন দিতে হবে, কারণ এটা এইভাবে দিলে কাজ করবে না। ডকার কম্পোজ আপ দিতে হবে, আপ। আপ দিলেই রান হয়ে যাবে। মানে দেখুন আমরা ইসে ওই আগে করছি কি ডকার রান, হ্যাঁ, -d। তো ডকার রান -d, তো এখানে ডকার কম্পোজ আপ। আপ দিলে কি হবে, ইমেজ যা আছে সবগুলি আপ হয়ে যাবে। এখন এখানে -d দিতে পারো, ডি ফর ডেমন, ব্যাকগ্রাউন্ডে রান করবে। হ্যাঁ, আপনি দেখতে পাবেন না এখানে, লগটা দেখতে পাবেন। তো দেখি হয় কিনা, ক্রিয়েটিং নেটওয়ার্ক, ক্রিয়েটিং ভলিউম, পুলিং মাইসিকুয়েল, দেখছেন। যেহেতু ডকার কম্পোজের মধ্যে দুইটা সার্ভিস ছিল, একটা ফ্রন্ট এন্ড ব্যাক এন্ড, এই জন্য দুইটা সার্ভিস তৈরি করছে সেখানে। হ্যাঁ, কিন্তু পুল করবে, এখন যখন আমি আপ দিতেছি তখন সে পুল করে, মাইসিকুয়েল পুল করে, মাইসিকুয়েল পুল, এই মাইসিকুয়েল কোথা থেকে নিচ্ছে, ডকার আপ থেকে নিচ্ছে। তো এটা করার পরে যখন কোনো অসুবিধা হয়, যখন কোনো সমস্যা হয়, সেক্ষেত্রে যদি আমরা যদি দেখি ডকার পিএস -a, এই কমান্ডটা দিয়ে যদি দেখি কোনো কন্টেইনার আপ না থাকে, এক্সিট মোডে থাকে, বা সেক্ষেত্রে আপ না থাকে, সেক্ষেত্রে আমরা কি করতে পারি যে সবগুলো কন্টেইনারকে রিস্টার্ট করতে পারি। তো রিস্টার্ট করার কমান্ড হলো ডকার-কম্পোজ ডাউন। যখন ডকার-কম্পোজ ডাউন দিই তখন এটা রিস্টার্ট হয়, ডাউন হয়। তো ডাউন হওয়ার পরে আবার কি করতে হবে, এটাকে স্টার্ট করতে হবে, ডকার-কম্পোজ আপ-d। এটা যখন দেই, হ্যাঁ, তখন কিন্তু আবার সবগুলো কন্টেইনার আপ হয়ে গেছে। এখানে দেখতে পাই, যেমন ফ্রন্ট এন্ডের ভিতরে আমরা দেখতে পাই 54.255.140.231:5173, এটা হলো ফ্রন্ট এন্ড অ্যাপ্লিকেশনের পেজ। তো ফ্রন্ট এন্ড অ্যাপ্লিকেশন কি আছে, ডকার 3 টিয়ার ওয়েব অ্যাপ্লিকেশন। ইউজার্স লিস্ট আছে রহিম@gmail.com, যেভাবে আমরা ফ্রন্ট এন্ড অ্যাপ্লিকেশন ফাইলে ফ্রন্ট এন্ড ফাইলের যে কোড আছে সেখানে আমরা এভাবে দিয়েছিলাম, রহিম@gmail.com টু করে, এভাবে কিন্তু আমাদের কোডের ভিতরে বলা আছে। তো এবং সেটা যে ডেটাবেসের ভিতরে মানে এপিআই তে যদি আমরা ই করে দেখি যে এপিআই রেডটি পেন মোডে যদি দেখি, তাহলে ID 1 এ রহিম@gmail.com, ID 2 করি এবং ইমেল করি
gmail.com। তাহলে এটা এখানে যেভাবে আমরা ডাটাবেজের ভিতরে এন্ট্রি করেছি, মানে ডাটাবেজের ভিতরে যেভাবে রো এন্ট্রি করেছি, হ্যাঁ, সেইভাবে দুইটা রো এন্ট্রি করা আছে আমাদের সেখানে ডাটাবেজের মধ্যে, সেইভাবে কিন্তু আমরা ফ্রন্ট এন্ড অ্যাপ্লিকেশনে আমরা দেখতে পাচ্ছি এটা সাকসেসফুলি কাজ করতেছে। তো সো আমরা আজকে যেটা করলাম যে পার্ট 5-এ ডকার অর্কেস্ট্রেশনটা দেখালাম কিভাবে ডকার কম্পোজ ফাইল ক্রিয়েট করতে হয়, এবং সেখানে কনফিগারেশন গুলো সেখানে লিখতে হয়, এবং শেষে আমরা দেখলাম পরে যে কিভাবে ডকার কন্টেইনার ইমেজ তৈরি করতে হয়, বিল্ড ডকার কন্টেইনার। দ্যাট মিনস এটা হচ্ছে ক্রিয়েটিং ডকার ইমেজ ইউজিং ডকার ডকার ফাইল। ঠিক আছে, তো এটা ডকার ফাইল দিয়েই হয়, বাট এটা ডকার কম্পোজ দিয়েই করতে হয়। কমান্ডটা হলো ডকার হাইফেন কম্পোজ বিল্ড, এইটা হলো ইমেজ তৈরি করার কমান্ড। এরপরে রান অ্যাপ্লিকেশন মূলত হলো এটাকে আপ করা, তো ডকার হাইফেন কম্পোজ আপ, এটা যখন দেয় তখন এটা সব ইমেজগুলো এখানেই হয়, মানে রান করে। এরপরে চেক কন্টেইনার আমরা দেখলাম যে আমাদের ফ্রন্ট এন্ড অ্যাপ্লিকেশন সেটা কাজ করতেছে এবং ব্যাক এন্ড এপিআইও কাজ করতেছে। ঠিক আছে, এটা আমরা টেস্ট করলাম, চেক ফ্রন্ট এন্ড অ্যাপ্লিকেশন এটা আমরা চেক করলাম, এবং চেক ব্যাক এন্ড এপিআই এটা আমরা চেক করলাম। So we have successfully completed this Dockerized web application project, including creating and preparing Docker host server, preparing front end, preparing back end, and Dockerize uh, front end, Dockerize front end, React front end, Dockerize back end, and create MySQL database, and শেষে container orchestration এবং testing।